আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কিন্তু এসএসসিতে এসেছে, তো ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাসে মেইনলি আমরা কি করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে মেইনলি ভার্ব বেসড বা টেন্স আর কি, টেন্সের উপরে বেস করে ক্লাসটা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে যে এক দাগ, হ্যাঁ ফার্স্ট বলছে এক দাগ, কি বলছে আমরা দেখে নেব। ফার্স্ট এক দাগ বলছে নেভার ড্যাশ মেট এনি গার্ল সো বিউটিফুল, মানে বলতে চেয়েছে যে নেভার, দেখো প্রত্যেকটা আই আছে মানে আমি, সাবজেক্ট হবে আমি, ঠিক আছে। তো নেভার, কখনোই আমি এরকম একটা সুন্দর মেয়ের সঙ্গে দেখা করিনি বা আমার সাক্ষাৎ হয়নি। ওকে, তো এখানে নিয়মটা কি দেখো, বাক্য নর্মালি সাবজেক্ট দিয়ে শুরু হয়, বাক্য নর্মালি আমাদের কি হয়, সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাই তো সাবজেক্ট, কিন্তু এখানে নেভার দিয়ে শুরু হয়েছে, নেভার। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কোনো নেগেটিভ ওয়ার্ড, কোনো নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ বা নেগেটিভ কোনো নাবোধক শব্দ দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে বাক্যের যে নর্মাল গঠনটা হয়, সেই নর্মাল গঠনটা, নর্মাল যে নিয়মটা, কনস্ট্রাকশনটা, সেটা কি হয়ে যায়, রিভার্স হয়ে যায়। রিভার্স মানে বদলে যায়। তো প্রথমে কি বসবে, প্রথমে যখন নেগেটিভ ওয়ার্ড দিয়ে আমাদের বাক্য শুরু হবে, তখন আমাদের নেগেটিভ ওয়ার্ডটা প্রথমে বসবে, নেগেটিভ ওয়ার্ড NW লিখলাম, নেগেটিভ ওয়ার্ড। তারপর কি হবে, তারপর আমাদের বসবে হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তারপর হবে সাবজেক্ট, তারপর মেন ভার্ব। ক্লিয়ার? তাহলে নেগেটিভ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে আগে নেগেটিভ ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, মানে উল্টে যাবে বাক্যের কনস্ট্রাকশনটা। তো এখানে কি আছে দেখো, নেভার নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমাদের প্রথমে কি বসবে, প্রথমে হেল্পিং ভার্ব বসবে। এবার প্রশ্ন হচ্ছে ডি দাগ, ডি দাগ আমাদের হবে কিনা। দেখো ডি, আমরা জানি কি ডু ডাজ, ডিডের পরে মেন ভার্বের কোন ফর্ম হয়, ডু ডাজ বা ডিড, এদের পরে মেন ভার্বের কোন ফর্ম হয়, ফার্স্ট ফর্ম হয়। তাহলে এখানে কিন্তু ফার্স্ট ফর্ম নেই, মেট, মেট হচ্ছে সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম। ফার্স্ট ফর্ম কি, ফার্স্ট ফর্ম হচ্ছে মিট, সেকেন্ড ফর্ম হচ্ছে মেট, আবার থার্ড ফর্মও কি, থার্ড ফর্মও হচ্ছে মেট। ক্লিয়ার? তাহলে এখানে সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম আমরা ধরি। এবার বিষয়টা তাহলে কি, তাহলে ডি দাগ হচ্ছে না, কারণ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এইবার নিয়ম অনুযায়ী নেভার নাবোধক শব্দ দিয়ে বাক্য শুরু হয়েছে আমাদের, তাহলে সাবজেক্ট হবে না আগে হেল্পিং ভার্ব, তাহলে সেদিক থেকে বি আর সি তো হচ্ছে না, কারণ বি আর সিতে সাবজেক্ট আই দিয়ে শুরু হচ্ছে, পরে থাকছে এ, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে দেখো, আর আয়ের পরে হ্যাভ বসে, তাহলে হ্যাভ আগে আছে। তো নেভার হ্যাভ আই মেট, নেভার হ্যাভ আই মেট, কখনো আমি দেখা করিনি বা আমার সাক্ষাৎ হয়নি, এনি গার্ল, কোনো মেয়ের সঙ্গে, সো বিউটিফুল, এত সুন্দর। ওকে, এখান থেকে আরও একটা জিনিস বলে দিই, এনি কোনো বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যটা হয় প্রশ্নবোধক হবে, তা না হলে নেগেটিভ হবে। এনি বা এনিথিং, ঠিক আছে, এনি বা এনিথিং, তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম, এ ইজ দ্য কারেক্ট আনসার, নেভার হ্যাভ আই মেট এনি গার্ল সো বিউটিফুল। আচ্ছা, তাহলে এখানে যে নিয়মটা বললাম সেটা হচ্ছে এনি বা এনিথিং, এনি বা এনিথিং কোনো বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ বিবৃতিমূলক, তাহলে নেগেটিভ বাক্য হবে, নেগেটিভ নাবোধক বাক্য। আর তাছাড়া প্রশ্নবোধক বাক্যে, প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ TERROGATIV, ইন্টারোগেটিভ। তাহলে প্রশ্নবোধক বাক্যে এনিথিং বা এনি বসবে, আর নাবোধক বাক্য নর্মাল অ্যাসার্টিভ বাক্য হলে কিন্তু এরা দুটো থাকতে গেলে, এদেরকে রাখতে হলে, এদেরকে আনতে গেলে বাক্যটা নাবোধক করতে হবে। ঠিক দেখো এখানেও কিন্তু নেভার রয়েছে, নেভার, তাহলে নাবোধক, নেভার হ্যাভ আই মেট, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। তো নেভার নেগেটিভ ওয়ার্ড বলে হ্যাভ আই, ক্লিয়ার। এবার আর কোন কোন নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমাদের নর্মালি আমরা পাবো, যেমন ধরো নো সুনার আমরা প্রচুরবার পেয়েছি। নো সুনার মানে কি, যেই না। নো সুনার থাকলেও ঠিক আমাদের কি আগে হেল্পিং ভার্ব বসবে, আমরা হ্যাড দেব বা ডিড দিয়ে বাক্য শুরু করব। আর কি আছে, হার্ডলি, HARDLY, হার্ডলি মানে একেবারেই না, হার্ডলি দিয়েও বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, হ্যাড বা ডিড। স্কেয়ার্সলি, যেগুলো আমরা কমনলি সাধারণত সবসময় পেয়ে থাকি, SCARCELY, স্কেয়ার্সলি মানেও যেই না, মানে কিন্তু একেবারে না, এটা স্কেয়ার্সলি, হার্ডলি, এরা নেগেটিভ ওয়ার্ড। তো এই সমস্ত নেগেটিভ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে কিন্তু আগে হেল্পিং ভার্ব বসবে। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। ওকে, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে দুই দাগ। হ্যাঁ দুই দাগ কি বলছে আমরা দেখে নেব, দুই দাগ কি বলছে দেখো। হ্যাঁ দু দাগ বলছে যে, দু দাগ কি বলছে দেখবো। হ্যাঁ দু দাগ বলছে কি, ম্যান স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে, বলতে চেয়েছে এখানে মানুষটা, যে মানুষটা দাঁড়িয়ে আছে ইন দ্যাট কর্নার, ওই কোণাতে, ইজ এ পুলিশম্যান, তিনি হলেন একজন পুলিশম্যান, ইজ এ পুলিশম্যান, একজন পুলিশ, ইন প্লেন ক্লোজ, যে কিনা নর্মাল পোশাকে আছে। তাহলে কিন্তু এখানে মানুষটাকে নির্দিষ্ট করেছে, পার্টিকুলারাইজ মানে নির্দিষ্ট করে বলছে। তাহলে আমরা জানি কোনো কিছুকে যখন আমরা নির্দিষ্ট করি
তার আগে কিন্তু আমাদের আর্টিকেল কি বসবে, THE বসবে, দা বা দি। এবার দা বলবো না দি বলবো, এর প্রোনাউন্সিয়েশনটা সেটা বেস করবে হচ্ছে পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয়, কনসোন্যান্ট NANT, কনসোন্যান্ট দিয়ে শুরু হলে আমরা বলবো দা, আর ভাওয়েল দিয়ে শুরু হলে VOWEL, ভাওয়েল দিয়ে শুরু হলে বলবো দি। তাহলে ম্যানের দেখো এম কনসোন্যান্ট, তাহলে দা বলবো, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট করে বলেছে বলে মানুষটাকে আমরা কিন্তু দা বসাবো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ম্যান স্ট্যান্ডিং ইন দ্যাট কর্নার, দাঁড়িয়ে আছে ওই কোণাতে, ইজ এ পুলিশম্যান, সে হয় একজন পুলিশ ইন প্লেন ক্লোথস, সাধারণ পোশাকে। ওকে, এবার চলো নেক্সট, এভরিথিং। হ্যাঁ, এভরিথিং কি বলছে দেখো, 3 দাগ। 3 দাগ কি বলছে দেখো, 3 দাগ বলছে এভরিথিং। দেখো এভরিথিং ওয়ার্ডটা কিন্তু সিঙ্গুলার, এভরি ইচ যতবারই থাকুক না কেন সবসময় কিন্তু সিঙ্গুলার হবে, এভরিবডি থাকা মানেই কিন্তু সিঙ্গুলার। তাহলে এভরিথিং সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কিন্তু ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। ক্লিয়ার? তাহলে এভরিথিং কেয়ারফুলি চেকড, দেখো তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে। প্রথম কথা হচ্ছে তাহলে আর হবে না, আর দিয়ে বাক্য শুরু হয়েছে, সি হবে না, বি হ্যাভ দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট একের বেশি হলে আমাদের হ্যাভ বসে, তাহলে BC কাটা। এবার ইজ, ডি দাগেটা দেখো, ইজের পরে কখনো বিন বসে না, ইজের পরে আমরা বিং বসাতে পারি। তাহলে পরে থাকলে হচ্ছে এটা কখন হয় আমরা দেখবো, বিন হয় না, বিং হবে, বিং, BEING, ইজের পরে বিং কখন হয় আমরা দেখছি। তাহলে উত্তরটা কি বলছে দেখো, তাহলে এভরিথিং পরে থাকছে এ হ্যাজ বিন, হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, ঠিক আছে। তো এভরিথিং হ্যাজ বিন কেয়ারফুলি চেক, যত্ন সহকারে, প্রত্যেকটা জিনিসকে সব কিছুকে হ্যাজ বিন কেয়ারফুলি যত্ন সহকারে চেক করা হয়েছে, যাচাই করা হয়েছে। এবার নিশ্চয়ই জিনিসপত্র নিজেকে চেক করে না, কারো দ্বারা করা হয়েছে, সেই কারণে প্যাসিভ রেখেছে। এভরিথিং হ্যাজ বিন কেয়ারফুলি চেকড, তাহলে ক্লিয়ার, এ ইজ দ্য কারেক্ট আনসার। এইবার কেস হচ্ছে, বিষয়টা হচ্ছে ইজের পরে বিন বসে না বিং বসে, কখন দেখো আমি বললাম আই অ্যাম প্যাসিভে বসে, প্যাসিভে আই অ্যাম রাইটিং, WRITING, আই অ্যাম রাইটিং এ নভেল, নভেল মানে কি উপন্যাস, তাহলে আমি একটা উপন্যাস লিখছি, এটা অ্যাক্টিভ, কারণ এই লেখা কাজটা আমি নিজেই করছি। এটাকে প্যাসিভ করবো কি, প্যাসিভ করতে গেলে অবজেক্ট কি লিখি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা অবজেক্ট, সে প্রথমে আসবে প্যাসিভ করতে গেলে। তাহলে এ নভেল, আমি কি লিখছি, একটা নভেল, এ নভেল। এবার নভেল একটা, অ্যাম আছে মানে অ্যাম ইজ এর যে কোনো একটা হবে, একটা হলে ইজ, এখানে আই ছিল বলে অ্যাম, তাহলে এই নভেল ইজ। এবার ভয়েস চেঞ্জ যখন প্যাসিভ করব, নিয়ম কি, যে কটা ভার্ব থাকবে অ্যাক্টিভে একটা বেড়ে যাবে প্যাসিভ করতে গেলে, একটা দুটো তিনটে হবে। তাহলে এক্সট্রা কি আসবে, এই যে ING, এই INGর জন্য একটা ভার্ব আসবে বিং, BEING। তাহলে এই নভেল ইজ বিং, মেন ভার্ব হচ্ছে রাইট, তার থার্ড ফর্ম হবে, প্যাসিভে মেন ভার্বের থার্ড ফর্ম হয় রিটেন, তাহলে এই নভেল ইজ বিং রিটেন, মেন ভার্বের থার্ড ফর্মের পরে বাই, এবার সাবজেক্টকে ছিল আইটা মি হয়ে যাবে, বাইয়ের পরে বাই হচ্ছে একটা প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? তাহলে এ নভেল ইজ বিং রিটেন, তাহলে এটার মিনিং কি হচ্ছে, বাংলা অর্থ, এ নভেল, একটা নভেল, ইজ বিং রিটেন, লেখা হচ্ছে। আর অ্যাক্টিভে মিনিং কি ছিল, আই অ্যাম রাইটিং, আমি লিখছি একটা নভেল। আর এখানে কি হচ্ছে, একটা নভেলকে লেখা হচ্ছে, কাজটা চলছে, ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস সেন্টেন্সের কোনো বাক্য যদি অ্যাক্টিভ থাকে এবং সেটা কন্টিনিউয়াস থাকে, তার প্যাসিভ করতে গেলে বিং আনতে হয়। ক্লিয়ার? তাহলে বি ভার্বের পরে বিং তখনই বসবে যখন বাক্যটা কন্টিনিউয়াস অ্যাক্টিভের প্যাসিভ হবে। ক্লিয়ার? তাহলে এই নভেল ইজ বিং রিটেন বাই মি হয়ে গেল। এবার চলো নেক্সট 4 দাগ, 3 দাগ আমরা করেছি, এবার 4 দাগ কি বলছে দেখো, 4 দাগ, প্রত্যেকটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনবে এবং নোট ডাউন করে নেবে। তো কি বলছে দেখো নেক্সট 4 দাগ কি বলছে, 4 দাগ বলছে যে এভরি মিনিস্টার, প্রত্যেকটা মন্ত্রী, ইজ ড্যাশ টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের কাছে প্রত্যেকটা মিনিস্টার হয় প্রত্যেকটা মন্ত্রী হয় কি দেখো, রেসপন্সিভ মানে হচ্ছে প্রতিক্রিয়াশীল, এটা একটা অ্যাডজেক্টিভ, আচ্ছা অ্যাডজেক্টিভ, শর্টে লিখে অ্যাডজেক্টিভ, এটার মানে হচ্ছে প্রতিক্রিয়াশীল, ঠিক আছে, প্রতিক্রিয়াশীল, তাহলে অ্যাডজেক্টিভ প্রতিক্রিয়াশীল। রেসপন্স মানে কি, এটা হচ্ছে নাউন, এর মানে হচ্ছে শুধুমাত্র প্রতিক্রিয়া হবে, প্রতিক্রিয়া, ভালো করে খেয়াল করো। তাহলে প্রতিক্রিয়া। রেসপন্সিবিলিটি মানে কি, রেসপন্সিবিলিটি এটাও কিন্তু একটা নাউন, রেসপন্সিবিলিটি এটাও একটা নাউন, এর মানে হচ্ছে হ্যাঁ দায়িত্ব, রেসপন্সিবিলিটি দায়িত্ব, ঠিক আছে, রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, এটা নাউন। আর রেসপন্সিবল মানে কি, রেসপন্সিবল মানে হচ্ছে দায়বদ্ধ, এটা কিন্তু এটাও অ্যাডজেক্টিভ মানে কি দায়বদ্ধ। এবার তোমরা বলবে যে কোনটা সঠিক হবে। প্রত্যেকটা মন্ত্রী হয় পার্লামেন্টের প্রতি প্রতিক্রিয়াশীল,
প্রতিক্রিয়া, নাউন তো হবে না, বুঝতেই পারছো, ভার্ব রয়েছে মানে ভার্ব রয়েছে, এবার কি হবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে। প্রত্যেকটা মন্ত্রী কি হয়, এই মন্ত্রীর একটা দোষ গুণ বোঝাচ্ছে, মন্ত্রীকে ডিফাইন করছে যে মন্ত্রী প্রত্যেকটা পার্লামেন্টের প্রতি কি হওয়া উচিত মন্ত্রী, বা কি হয়, তাহলে নাউন হবে না, অ্যাডজেক্টিভ। তো এ আর ডি, দেখো এ আর ডি, ঠিক আছে। তাহলে মন্ত্রী পার্লামেন্টের প্রতি কি হয়, প্রতিক্রিয়াশীল হয় নাকি দায়বদ্ধ হয়, দায়বদ্ধ হবে, দায়বদ্ধ বা কর্তব্যপরায়ণ, তাহলে রেসপন্সিবল হবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এভরি মিনিস্টার ইজ রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের প্রতি দায়বদ্ধ বা কর্তব্যপরায়ণ, ঠিক আছে, প্রতিক্রিয়াশীল হবে না। ওকে, সাড়া দেওয়াকে আমরা রেসপন্ড করা বলি। দেখো রেসপন্ড, কোনো কিছু প্রতিক্রিয়া করা, সেটাকে আমরা কি বলি, রেসপন্ড, ঠিক আছে। এই প্রতিক্রিয়া মানে সাড়া দেওয়া, তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রেসপন্সিভ। তো প্রতিক্রিয়াশীল মানে যে প্রতিক্রিয়া দিতে সক্ষম, ঠিক আছে, তাকে বলবো রেসপন্সিভ। তো এখানে প্রতিক্রিয়াশীল হবে না, এখানে হবে দায়বদ্ধ বা কর্তব্যপরায়ণ। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট যাবো, 5। তো ভোকাবুলারি কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে। ভোকাবুলারি যার যত স্ট্রং হবে সে কিন্তু তত পরীক্ষাতে তার কিন্তু পরীক্ষার দিক থেকে সে কিন্তু বেশি আর কি স্ট্রং হবে। গ্রামার তো প্র্যাকটিস করতে করতে গ্রামার উঠে যাবে, কিন্তু ভোকাবুলারি যে যত প্র্যাকটিস করবে, এর তো কোনো নিয়ম হয় না ভোকাবুলারি। তো ভোকাবুলারির সঙ্গে যে যত বেশি সময় কাটাবে তার কিন্তু ভোকাবুলারি তত স্ট্রং হবে, পরীক্ষার জন্যও সে তত স্ট্রং হবে। তো 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ বলছে চিলড্রেন, শিশুরা মাস্ট বি ড্যাশ টু দেয়ার প্যারেন্টস। তাদের প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, পিতামাতার প্রতি শিশুদের কি হওয়া উচিত, ঠিক আছে। দেখো ওবে মানে হচ্ছে মান্য করা, ঠিক আছে, ওবে মানে মান্য করা, এটা হচ্ছে ভার্ব, ওবে মানে মান্য করা ভার্ব, এটাও হচ্ছে ভার্ব এর সেকেন্ড ফর্ম। আর এই ভার্বের সঙ্গে আমরা আইএনজি যখন দেবো, এটাও এক রকমের ভার্ব, এটা হচ্ছে যখন আমাদের ভার্বের সঙ্গে আইএনজি দেওয়ার দরকার হবে তখন আমরা দেবো। এবার দেখো বিষয়টা আমি বলতে পারি যে আই শুড ওবে মাই প্যারেন্টস, বা এভরিবডি বা এভরি চাইল্ড, তাহলে আই বললাম, আই শুড, SHOULD, আই শুড, তাহলে ওবে দেবো। এবার ভার্ব লাগছে আমাদের, আমার উচিত, শুড হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ক্লিয়ার? তাহলে আই শুড ওবে, আমার উচিত মান্য করা, মাই প্যারেন্টস, PARENTS। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখানে আমার ওবে লাগছে, ভার্ব লাগছে, কিন্তু এখানে তো আমার ভার্ব লাগছে না, ভার্ব বিটাই হচ্ছে মেন ভার্ব। চিলড্রেন মাস্ট বি, শিশুদের অবশ্যই হতে হবে তাদের পিতামাতার প্রতি, টু আছে, বুঝতে পারছি, টু আছে মানে ভার্ব লাগবে না, এখানে অ্যাডজেক্টিভ লাগবে। শিশুদের কেমন হওয়া উচিত, অনুগত হওয়া উচিত, বা অনুগত বা বাধ্য থাকা উচিত বাবা মার প্রতি, ঠিক আছে। তাহলে ওবিডিয়েন্ট মানে হচ্ছে অনুগত বা বাধ্য, ঠিক আছে, ওবিডিয়েন্ট। ক্লিয়ার? তাহলে ভার্ব লাগছে না, একটাই অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে ওবিডিয়েন্ট। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। চিলড্রেন মাস্ট বি ওবিডিয়েন্ট টু দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার প্রতি অনুগত থাকা উচিত শিশুদের। ক্লিয়ার? এবার চলো নেক্সট 6 কি বলছে দেখো, 6 দাগ কি বলছে আমরা দেখবো। 6 দাগ বলছে অ্যাজ ইউজুয়াল মানে কি, অ্যাজ ইউজুয়াল মানে যথারীতি বা প্রতিদিনের মতো বা সবসময়ের মতো। এ লট অফ পিপল, এ লট অফ, দেখো এখান থেকে একটা নিয়ম আমাদের জানতে হবে। এ লট অফ মানে কিন্তু প্রচুর, ঠিক আছে। লট অফ, এ যখন থাকবে তখন কিন্তু লটের সঙ্গে কোনো এস হবে না, এ লট অফ। আর যখন এ থাকবে না তখন আমরা বলবো লটস অফ, ঠিক আছে, সেম জিনিস। এ থাকলে লট হবে, এ না থাকলে লটস অফ হবে। এবার কি বলছে, আর এটা কিন্তু প্লুরাল, এদের সেন্স প্লুরাল, ঠিক আছে, এদের পরে নাউনটা কিন্তু প্লুরাল হবে, এদের পরে নাউনটা প্লুরাল হবে। দেখো প্লুরাল, পিপল প্লুরাল। তাহলে অ্যাজ ইউজুয়াল যথারীতি, প্রতিদিনের মতো, সবসময়ের মতো। এ লট অফ পিপল ওয়্যার ড্যাশ ইন দ্য কিংস দরবার, রাজার যে দরবার, রাজার সভাতে প্রতিদিনের মতো বা সবসময়ের মতো অনেক মানুষজন কি ছিল, দেয়ার মানে তাদের হবে না, পজেস মানে দখল করা হবে না, পাস্ট মানে অতীত হবে না, প্রেজেন্ট মানে উপস্থিত ছিল। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, উপস্থিত। প্রতিদিনের মতো সবসময়ের মতো অনেক মানুষজন ছিল উপস্থিত রাজার সভায়, রাজার দরবারে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 7 দাগ কি বলছে দেখো, 7 দাগ কি বলছে, 7 দাগ বলছে সিড এবং হার্স আর ড্যাশ আনএবল টু কমপ্লিট দেয়ার টাস্ক, কমপ্লিট দ্য টাস্ক, ঠিক আছে, সিড এবং হার্স, ঠিক আছে। এবার দেখো এখান থেকে তোমাদের একটুখানি বুদ্ধি দিয়ে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, বুদ্ধি দিয়ে বুঝতে হবে, ঠিক আছে। দেখো আর বলেছে, আর, তাহলে আর মানে কি, ভার্ব হচ্ছে, আর মানে বুঝতে পারছো ভার্ব হচ্ছে প্লুরাল, আর ভার্ব কিন্তু প্লুরাল। তাহলে নাউন বা প্রোনাউন বা সাবজেক্টটাও প্লুরাল আছে, এখানে সাবজেক্ট প্লুরাল। এবার এখানে আমাদের যদি কোনো প্রোনাউন লাগে, ঠিক আছে, কোনো প্রোনাউন যদি আমরা লাগে, নামের পরিবর্তে যে বসে তাকে আমরা বলি প্রোনাউন।
তাহলে সেটাকেও কিন্তু আমাদের প্লুরাল হতে হবে, ঠিক আছে। দেখো নাইদার মানে কি, নাইদারের সঙ্গে প্রথম কথা নাইদার থাকলে আমাদের আর একটা কী লাগে, নর লাগে, নেই এখানে কোনো জায়গায় নেই। আর নাইদার ওয়ার্ডটা নিজে সিঙ্গুলার, শুধুমাত্র সিঙ্গুলার নাইদার। আইদারের সঙ্গে আমাদের কী লাগে, অর লাগে। আইদার একাও বসতে পারে, ঠিক আছে, আবার নাইদার নর ছাড়াও বসতে পারে, ঠিক আছে। তো আমি তবুও বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, নাইদারের সঙ্গে নর লাগে সেটা এখানে নেই, আইদারের সঙ্গে অর লাগে সেটা এখানে নেই। নাইদার একাও বসতে পারে, আইদার বা ইদার একাও বসতে পারে, কিন্তু নাইদার বা আইদার অলওয়েজ সিঙ্গুলার হবে, সিঙ্গুলার প্রোনাউন, ঠিক আছে। তাহলে এখানে ভার্বটা কিন্তু আমাদের প্লুরাল রয়েছে, সিঙ্গুলার প্রোনাউন লাগবে না। ইচ মানে হচ্ছে একজন, এটাও কিন্তু দুজনের ক্ষেত্রে বসে, ঠিক আছে। তো ইচও কিন্তু সিঙ্গুলার, তাহলে ভার্ব প্লুরাল, আমাদের এখানে কিন্তু ইচ সিঙ্গুলার হলে হবে না, প্লুরাল লাগবে, প্লুরাল প্রোনাউন। তাহলে বোথ ইজ দ্য কারেক্ট প্রোনাউন, ঠিক আছে। তাহলে বোথ মানে উভয়ই, মানে দুজন, বোথও কিন্তু দুজনের ক্ষেত্রে বসে। আর একটা যেটা বলে দিই সেটা হচ্ছে নাইদার, আইদার, ইচ আর বোথ, এরা যে প্রোনাউনগুলো, এই চারটে প্রোনাউনে কিন্তু দুজন সাবজেক্টকে ডিফাইন করতে আমরা ব্যবহার করে থাকি। তাহলে যেহেতু আমাদের ভার্ব প্লুরাল, আমাদের প্রোনাউনটা প্লুরাল হবে, একটা প্রোনাউনই এখানে প্লুরাল আছে, বোথ রাম অ্যান্ড শ্যাম, বোথ সিড অ্যান্ড হার্স আর, তাহলে এখানে বোথ বসবে, কি হবে, সিড অ্যান্ড হার্স আর বোথ, দুজনেই আনএবল, অসমর্থ টু কমপ্লিট দ্য টাস্ক, এই টাস্কটা কমপ্লিট করতে, ঠিক আছে। ওকে, এবার ধরো নাইদার দিয়ে একটা বাক্য বলে দিই। ধরো আমি বললাম নিদার বা নাইদার, নিদার অফ দ্য টু বয়েজ, দেখো দুজন বালকের মধ্যে কেউই না, নিদার, আর দিলাম NEITHER, নিদার অফ দ্য বয়েজ। তাহলে এবার ভার্ব কি দেবো, ইজ, নিদার অফ দ্য টু বয়েজ ইজ গুড, আমি বললাম বালক দুটোর কেউই ভালো নয়, তাহলে নিদারটা কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার, ঠিক আছে, আর দুজনের ক্ষেত্রে ইউজ করছি, দেখো, ঠিক আছে। এবার বললাম এখানেই ঠিক আমি আইদার বা ইদার দিই, ইদার অফ সেম বাক্য, ইদার অফ দ্য টু গার্লস, GIRLS, টু গার্লস is intelligent, GENT। দেখো এখানে কি বললাম, ইদার অফ দ্য টু গার্লস, দুটো মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়ে ইজ ইন্টেলিজেন্ট, ঠিক আছে, বুদ্ধিমান, মানে দুজনেই বুদ্ধিমান, তাই বলছে দুজনের যে কোনো একজন বুদ্ধিমান, ইদার অফ দ্য টু গার্লস মানে দুজনেই বুদ্ধিমান, কিন্তু ইদার হচ্ছে সিঙ্গুলার, যে কোনো একজনকে বলছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম ইদার সিঙ্গুলার এবং ইদার দুজন সাবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ক্লিয়ার। ওকে, এবার চলো নেক্সট 8 দাগ কি বলছে আমরা যাবো, 8 দাগ কি বলছে আমরা যাবো, 7 দাগ করে ফেলেছি, এবার 8 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 8 দাগ বলছে হি র্যান সো ফাস্ট, সে র্যান ভার্বের সেকেন্ড ফর্ম, রান মানে দৌড়ানো, র্যান দৌড়েছিল, তাহলে হি র্যান সো ফাস্ট, সে এত জোরে দৌড়েছিল, দ্যাট তাহলে একটা জে লাগছে, দেখো জে লাগবে, তাহলে জে হচ্ছে ডিতে আছে আর এতে আছে, তো কোনটা হবে, এবার সো দিয়ে হবে না, সোর সঙ্গে আমাদের কি বসে, সোর সঙ্গে দ্যাট বসে, দেখো সো রয়েছে না এখানে, সো আমরা জানি কি সোর সঙ্গে আমাদের কি লাগে, সোর সঙ্গে দ্যাট লাগে। যেমন এখানে পড়লাম আমরা ইদার, EITHER, ইদারের সঙ্গে আমাদের অর লাগে, নিদারের সঙ্গে কি লাগে, নিদারের সঙ্গে আমাদের নর লাগে, আর কি লাগে, নট অনলি থাকলে আমাদের কি বসবে, নট অনলির সঙ্গে আমাদের কি লাগে, বাট অলসো, ক্লিয়ার। তাহলে সোর সঙ্গে দ্যাট, ইদারের সঙ্গে অর, নিদারের সঙ্গে নর, নট অনলি থাকলে বাট অলসো, ঠিক আছে। আর একটা আছে ওয়েদারের সঙ্গেও কিন্তু আমাদের অর লাগে, ওয়েদার, WHETHER, ওয়েদারের সঙ্গেও এটা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে এটা বসে, ঠিক আছে। তো বুঝতে পারছি তাহলে এখানে সো দিয়ে যখন শুরু হয়েছে আমাদের, যখন এখানে সো দিয়ে যখন আমরা এখানে শুরু করছি, তাহলে সোর সঙ্গে দ্যাট লাগবে, আর মিনিংটা এরকম, এতটাই জোরে যে, তাহলে এতটাই, সো মানে এতটাই জোরে, হি র্যান সে দৌড়েছিল, সো ফাস্ট এতটাই জোরে যে, তাহলে যে লাগবে সোর সঙ্গে দ্যাটের কনস্ট্রাকশন হয়, সো দ্যাট কম্বিনেশন, তাহলে দ্যাট কোথায় আছে, ডি আর এ, ক্লিয়ার। তাহলে এবার দেখো র্যান কি ছিল, র্যান ভার্বের সেকেন্ড ফর্ম, এবং দ্যাটের সঙ্গে কোনটা, দেখো এখানে ডি দাগেরটা ইজ ফলিং আছে, আর এখানে প্রথমটায় ফেল আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে টেন্সের ব্যালেন্স আমাদেরকে সেম রাখতে হবে, তাহলে হি র্যান সো ফাস্ট দ্যাট হি ফেল, সে পড়ে গেছিল, ক্লিয়ার। তাহলে আরেকবার দেখে নাও, আরেকবার কি বলছে, হি র্যান সে দৌড়েছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, সো ফাস্ট এত জোরে, দ্যাট হি ফেলটাও ভার্বের সেকেন্ড ফর্ম, ফল মানে পড়া, ফেল পড়ে গেছিল, ঠিক আছে। টেন্সের ব্যালেন্স আমাদেরকে সেম রাখতে হবে, এখানেও V2 এখানেও V2, হি র্যান সো ফাস্ট দ্যাট হি ফেল, ক্লিয়ার, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 9 দাগ, হ্যাঁ 9 দাগ কি বলছে দেখো, 9 দাগ বলছে যে 9 দাগ কি বলছে, 9 দাগ বলছে দ্য স্কিম মানে হচ্ছে এই পরিকল্পনাটা, ব্যবস্থাটা, অ্যালাউস অনুমতি দেয়, দেখো স্কিম হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হয়েছে,
দ্য স্কিম অ্যালাউস স্টুডেন্টস, এই পরিকল্পনাটা, এই স্কিমটা, এই প্ল্যানটা, এই ব্যবস্থাপনাটা অ্যালাউ করে, অনুমতি দেয় ছাত্রদেরকে ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, মানে বিভিন্ন দেশ থেকে আসা, বিভিন্ন দেশ থেকে আসা ছাত্রদেরকে অনুমতি দেয় টু কমিউনিকেট, যোগাযোগ রাখতে। হ্যাঁ দেখো, স্টুডেন্টস কিন্তু একের বেশি, ঠিক আছে, যোগাযোগ রাখতে নিজেদের সাথে বা একে অপরের সাথে। যখন দুজন হবে, দুজনের ক্ষেত্রে একে অপর বলতে গেলে আমরা বলবো ইচ আদার, EACH, ইচ আদার। আমরা জানি, একটু আগে বললাম যে ইচ দুজনের ক্ষেত্রে হয়, ইচ আদার, OTHER দুজনের ক্ষেত্রে। আমি বললাম যে উই লাভ ইচ আদার, উই লাভ ইচ আদার, EACHOTHER। তখন কিন্তু এই উইয়ের মানে হচ্ছে দুজন, উইয়ের মানে দুজনের ক্ষেত্রে একে অপরকে বলতে ইচ আদার ইউজ হবে। যখন দুইয়ের বেশি হবে তখন একে অপরকে বলতে গেলে, যদি দুইয়ের বেশি হয় তখনই আমরা বলবো ওয়ান অ্যানাদার, উই লাভ ওয়ান অ্যানাদার, ANOTHER। ক্লিয়ার? তাহলে দুজন হলে একে অপরকে বলতে গেলে ইচ আদার, দুইয়ের বেশি হলে একে অপরকে বলতে গেলে ওয়ান অ্যানাদার। তাহলে এখানে দুজন বলেনি, বিভিন্ন কান্ট্রি থেকে, দেশ থেকে আসা ছাত্ররা, তাহলে দুজন নিশ্চয়ই না, দুইয়ের বেশি, তাহলে ওয়ান অ্যানাদার হবে। দ্য স্কিম অ্যালাউস স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ টু কমিউনিকেট, যোগাযোগ করতে, উইথ ওয়ান অ্যানাদার। ঠিক আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, উইথ ওয়ান অ্যানাদার। এবার চলো নেক্সট 10 দাগ। হ্যাঁ, 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে যে উই ক্যান ড্যাশ সি এনিথিং ইন দ্য ডিম লাইট, উই ক্যান ড্যাশ সি এনিথিং। তো প্রথমের দিকেই বলেছিলাম যে এনি আর এনিথিং কোনো বাক্যের মধ্যে থাকা মানেই কিন্তু বাক্যটা নেগেটিভ হবে বা প্রশ্নবোধক হবে। যদি অ্যাসার্টিভ বাক্য হয়, এনি বা এনিথিং যদি অ্যাসার্টিভ বাক্যে থাকে, অ্যাসার্টিভ, ASSERTIVE, অ্যাসার্টিভ, তাহলে বাক্যটা হবে হচ্ছে নিগেটিভ বা নেগেটিভ, ঠিক আছে, না বোধক। আর যদি ইন্ট্রোগেটিভে হলে না বোধক না হলেও চলবে, না বোধক লাগে না। তাহলে অ্যাসার্টিভ ASSERTIVE, তাহলে অ্যাসার্টিভ যে বিবৃতিমূলক বাক্য, সেই বাক্যে এনি বা এনিথিং থাকলে বাক্যটা নেগেটিভ হবে। তাছাড়া নর্মাল ইন্ট্রোগেটিভ মানে কি প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ, TEROGATIVE, নর্মাল যে প্রশ্নবোধক বাক্য সেখানে আমরা এনি বা এনিথিং ইউজ করতে পারি। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে এটা ইন্ট্রোগেটিভ নয়, দেখো লাস্টে ফুল স্টপ আছে, মানে প্রশ্নবোধক নয়, অ্যাসার্টিভ। তাহলে এখানে কিন্তু বাক্য মধ্যে নট লাগবে, নট একটা না যুক্ত শব্দ লাগবে। তাহলে কি বলছে, উই ক্যান ড্যাশ সি এনিথিং ইন দ্য ডিম লাইট, বলছে আমরা একেবারেই কিছু দেখতে পাচ্ছিলাম না ইন দ্য ডিম লাইট, বুঝতে পারছো, ঝাপসা আলো, সেন্সটাই নেগেটিভ, যে আমরা পাচ্ছিলাম না, পাচ্ছি বলে না কিন্তু, পাচ্ছিলাম না বা পারি না। উই ক্যান সি, ক্যান প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা পাচ্ছি না কিছু দেখতে ঝাপসা আলোর মধ্যে। সেন্সটা, বাক্যের অর্থ বুঝলে, তোমাদের বলেছি বারবার, মিনিং বুঝলে বেশিরভাগটাই তোমরা করে ফেলতে পারবে। তাহলে দেখো, ব্যাডলি মানে হচ্ছে খারাপভাবে, ব্যাডলি মানে খুবই খারাপভাবে বা জোরালোভাবে, ব্যাডলি, ঠিক আছে। আই ওয়ান্ট টু গো টু ওয়াশরুম ভেরি ব্যাডলি, ঠিক আছে, আই ওয়ান্ট টু গো টু ওয়াশরুম ভেরি ব্যাডলি, ব্যাডলি মানে খারাপভাবে হবে, খুব জোরালোভাবে হবে। তাহলে এখানে জোরালোভাবে, আই ওয়ান্ট টু গো টু ওয়াশরুম ভেরি ব্যাডলি, তাহলে এখানে ব্যাডলি মানে জোরালোভাবে। ফেয়ারলি মানে পরিষ্কারভাবে, উপযুক্তভাবে, ঠিক আছে, যার মধ্যে কোনো রকম ইললিগাল কিছু থাকবে না। ফেয়ারলি, এটা ফেয়ার গেম বলি না, ফেয়ার গেম। তাহলে ফেয়ার মানে পরিষ্কারভাবে, সুন্দরভাবে বা সঠিকভাবে। র্যাদার মানে কি, র্যাদার মানে হচ্ছে বরং, র্যাদার মানে হচ্ছে বরং, ঠিক আছে। আর এটা ফেয়ারলি মানে হচ্ছে সঠিকভাবে, সঠিকভাবে। তাহলে ব্যাডলি মানে কি, ব্যাডলি মানে বললাম জোরালোভাবে, ব্যাডলি মানে হচ্ছে খারাপভাবে বা জোরালোভাবে, জোরালোভাবে, ঠিক আছে, জোরালোভাবে। আর স্কেয়ার্সলি মানে কি, স্কেয়ার্সলি মানে একেবারেই না, স্কেয়ার্সলি আর হার্ডলি মানে না এর সমান সমান। স্কেয়ার্সলি বিদাগেরটা, তাহলে না, না বোধক শব্দ একটাই আছে আমাদের, না বোধক শব্দ লাগবে। স্কেয়ার্সলি আর কি আছে, স্কেয়ার্সলি আর হার্ডলি, HARDLY, হার্ডলি, না বোধক, মানে এই দুটোর মিনিং হচ্ছে একেবারেই না। তাহলে এখানে বলতে চেয়েছে, দেখো এনিথিং আছে মানে না বোধক শব্দ হবে। উই ক্যান স্কেয়ার্সলি, বি ইজ দ্য কারেক্ট আনসার, উই ক্যান স্কেয়ার্সলি সি, আমরা একেবারেই কিছু দেখতে পাচ্ছি না, পাই না, ইন দ্য ডিম লাইট, ঝাপসা আলোতে, ঠিক আছে। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 11 দাগ। 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ বলছে যে 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ বলছে শি ড্যাশ মেড হিম অ্যাংরি, শি ড্যাশ মেড হিম অ্যাংরি। এবার অপশান কি বলছে, মেড মানে তৈরি করেছে, সে তৈরি করেছে তাকে মানে রাগিয়ে দিয়েছে বলতে চেয়েছে, ঠিক আছে। দেখো সবকটাই হ্যাভ রয়েছে, হ্যাজ রয়েছে, হ্যাভ রয়েছে, হ্যাজ রয়েছে। তার মানে হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম বসলে আমাদের কি হয়, আমাদের টেন্সটা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা কি হয়, করেছে, বলেছে, করেছি, বলেছি, খেয়েছি, এসেছি, ঠিক আছে, কিনেছি, পড়েছি, লিখেছি, এরকম, ছি সবে মাত্র করেছি।
তাহলে সে তাকে রাগিয়ে দিয়েছে। এবার দেখো সি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। এখান থেকে বাদ দিয়ে দাও এ দাগেরটা, হ্যাভ রয়েছে প্লুরালের সঙ্গে হ্যাভ বসে, সাবজেক্ট প্লুরাল, সি দাগেরটা বাদ দিয়ে দাও, হ্যাভ রয়েছে প্লুরাল। তাহলে এইবার পড়ে থাকলো বি আর ডি, বি আর ডি, ঠিক আছে। বিতে আছে সার্টেইনলি, হ্যাজ সার্টেইনলি, হ্যাজ অ্যাবসোলিউটলি। অ্যাবসোলিউটলি মানে কি সম্পূর্ণভাবে, সে তাকে সম্পূর্ণভাবে রাগিয়ে দিয়েছে। আর সার্টেইনলি মানে নিশ্চিতভাবে, সে তাকে নিশ্চিতভাবে রাগিয়ে দিয়েছে, যেখানে কোনো সন্দেহ নেই, রাগিয়ে দিয়েছেই দিয়েছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। সম্পূর্ণভাবে হয় না, নিশ্চিতভাবে, সে তাকে নিশ্চিতভাবে রাগিয়ে দিয়েছে। ওকে, এখানে কোনো ডাউট নেই, উইদাউট ডাউট। ওকে, ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। শি হ্যাজ সার্টেনলি মেড হিম অ্যাংরি। অ্যাবসোলিউটলি এখানে মিনিংয়ের গন্ডগোল। ওকে, সম্পূর্ণভাবে রাগিয়ে দেওয়া হয় না, সম্পূর্ণভাবে অর্ধেক রাগানো, সম্পূর্ণ রাগানো, এটা আবার হয় নাকি? তাহলে শি হ্যাজ সার্টেনলি মেড হিম অ্যাংরি। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, 12 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 12 দাগ কি বলছে দেখো। 12 দাগ বলছে দ্য স্টার্ভিং ম্যান, স্টার্ভিং ম্যান মানে সেই অভুক্ত মানুষটা, না খেয়ে থাকা মানুষটা, এবল টু ওয়াক, ঠিক আছে। এবল দেখো প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে, মানে এবল মানে সমর্থ, ঠিক আছে, টু ওয়াক হাঁটতে সমর্থ। এবার দেখো, এবার ভালো করে বোঝো, এবল এখানে বলে দিই, এবল মানে একটা সমর্থ, একটা পারা বোঝায়, পারা। এবল মানে সমর্থ, একটা দক্ষতা, পারা বোঝায়। ক্যান, ক্যান, ক্যান মানেও পারা। তাহলে ক্যান আর এবল দুটোর মিনিং কিন্তু সেম হয়ে যাচ্ছে। তাহলে যেখানে যেখানে ক্যান আছে ক্যানটা বাদ দিয়ে দাও, তাহলে এই দাগে হবে না, ঠিক আছে। এবল মানেও পারা বোঝায়, ক্যান মানেও পারা বোঝায়, তাহলে একই অর্থের দুটো শব্দ পাশাপাশি বসবে না। তাহলে এই দাগ বাদ দিয়ে দিলাম। পরে থাকলো হচ্ছে ওয়াজ, হ্যাঁ। আর এবার দেখো আরটা বাদ দিয়ে দেবে, কারণ কি দ্য স্টার্ভিং ম্যান একজন, একজন মানুষ, তাহলে আর তো প্লুরাল হবে না, বাদ। এখানে ওয়্যার রয়েছে, ওয়্যার, ওয়্যার বেয়ারলি, ওয়্যার রয়েছে, এখান থেকে ওয়্যার বাদ দিয়ে দাও, হবে না। পরে থাকলো ডি। এবার ডিটা কেন হচ্ছে, প্রথম কথা হচ্ছে ডি ওয়াজ রয়েছে সিঙ্গুলার, ম্যান সিঙ্গুলার, সেই কারণে ওয়াজ। এইবার আর বেয়ারলি মানে কি, বেয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র, কেবলমাত্র, কেবলমাত্র বা শুধুমাত্র, ঠিক আছে। বলছে স্টার্ভিং ম্যান অভুক্ত মানুষটা ওয়াজ ছিল বেয়ারলি মানে কেবলমাত্র এবল ছিল, মানে কোনো মতে সে হাঁটতে পারছিল, হাঁটতে এবল ছিল, সক্ষম ছিল, ঠিক আছে। তাহলে বেয়ারলি মানে কেবলমাত্র বা কোনো মতে, ঠিক আছে। তো এখানে সেই কারণেই কিন্তু আমরা ওয়াজ দিলাম। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য স্টার্ভিং ম্যান সিঙ্গুলার ওয়াজ বেয়ারলি, কেবলমাত্র এবল, সমর্থ ছিল টু ওয়াক, হাঁটতে। ক্লিয়ার? এবার চলো নেক্সট, নেক্সট 13 দাগ কি বলছে দেখো। নেক্সট 13 দাগ যেটা আমাদের বলছে, হ্যাঁ 13 দাগ কি বলছে দেখবো। বলছে কি ফিউ কান্ট্রিজ, ফিউ কান্ট্রিজ মানে খুব কম কান্ট্রিজ আছে, খুব কম দেশ আছে। দেখো শুধু ফিউ এর মানে কিন্তু নায়ের সমান সমান। এ ফিউ মানে কি, এ ফিউ মানে হচ্ছে কিছু, আর এই এ ফিউ বা ফিউ শব্দটা কিন্তু কাউন্টেবল নাউনের আগে বসে। কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল মানে যে নাউনগুলো গোনা যায়, সেই নাউনগুলোর কিছু বোঝাতে গেলে আগে আমরা এ ফিউ দেবো, কিছু, ঠিক আছে। আর শুধু ফিউ দিলে কি হবে, শুধু ফিউ এর মানে হচ্ছে নায়ের সমান সমান, ঠিক আছে। তার মানে ফিউ বা এ ফিউ কাউন্টেবল নাউনের আগে বসে কিছু বোঝাতে। আর যদি আনকাউন্টেবল হয়, গোনা না যায়, আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে তার আগে কিছু বলতে গেলে আমরা বলবো লিটল, LITTLE। শুধু লিটল মানে নায়ের সমান সমান, আর এ লিটল মানে কিছু, এ লিটল মিল্ক, এ লিটল ওয়াটার, আ ফিউ বুকস, আ ফিউ পেন্স, ঠিক আছে। তাহলে আনকাউন্টেবল হলে কিছু বোঝাতে এ লিটল, আর কাউন্টেবল হলে এ ফিউ। ক্লিয়ার? তাহলে এবার এখানে চলে আসো, এখানে বলতে চাইছে তাহলে শুধু ফিউ মানে নায়ের সমান সমান, মানে নেই বললেই চলে। তাই বলছে ফিউ কান্ট্রিজ, খুব কম দেশই আছে, ক্যান যারা পারে ইন্ডিয়াকে কি করতে পারে, ইন ভ্যারাইটি বৈচিত্র্যতাতে, কালার মানে রঙের দিক থেকে, অ্যান্ড রিচনেস মানে সমৃদ্ধতার দিক থেকে, অফ ডান্স ফর্মস আমাদের যে নাচের বিভিন্ন ফর্ম আছে, সেই ফর্মের যে সমৃদ্ধতা, নাচের ফর্মের কালার এবং নাচের ফর্মের যে বৈচিত্র্যতা, সেই বৈচিত্র্যতার দিক থেকে খুব কম কান্ট্রিজই আছে যারা ইন্ডিয়াকে কি করতে পারে, তুলনা করতে পারে, ভারতবর্ষকে তুলনা করতে পারে। কারেক্ট ওয়ার্ড নয়, রাইভেল। আচ্ছা, রাইভেলে পরে যাচ্ছি, পারফর্ম মানে সম্পাদন করা। আমরা নাচ পারফর্ম করি, কিন্তু ভারতবর্ষকে পারফর্ম কী করে করব। প্রিভেল মানে বিজয়ী হওয়া, ভারতবর্ষকে বিজয়ী কী করে হব। রাইভেল, রাইভেল মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা, প্রতিদ্বন্দ্বিতা, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা করা। তা বলছে ফিউ কান্ট্রিজ ক্যান, খুবই কম কান্ট্রি পারে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতবর্ষকে, ঠিক আছে, ইন ভ্যারাইটি বৈচিত্র্যতা, রং এবং সমৃদ্ধতা, নাচের ফর্মের, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে বা ভারতবর্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট 14 দাগ। 14 দাগ কি বলেছে দেখো। 14 দাগ বলছে যে, হ্যাঁ 14 দাগ কি বলছে,
সুতরাং বলছে দ্য পিওন রেসপেক্টফুলি, সম্মানের সাথে, শ্রদ্ধা সহকারে, রেসপেক্টফুলি মানে কি, রেসপেক্টফুলি মানে হচ্ছে শ্রদ্ধা সহকারে, দ্য পিওন রেসপেক্টফুলি শ্রদ্ধা সহকারে আস্কড, জিজ্ঞেস করেছিল বা অনুরোধ করেছিল ইফ শি ড্যাশ গো দ্যাশ, সে সেখানে যাবে কিনা বা যেতে পারবে কিনা। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের ভার্বের টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। আস্কড হচ্ছে V2, তাহলে এখানেও একটা হেল্পিং ভার্ব বা মোডাল ভার্ব যাই বসায় না কেন সেটা কিন্তু পাস্ট টেন্সের হবে, V2 ফর্মে হবে। মে হচ্ছে প্রেজেন্ট টেন্সে বসে, মে মানে পারা, ক্যান মানেও পারা, ক্যান প্রেজেন্ট টেন্সে বসে, উইলও প্রেজেন্ট টেন্সে বসে, তাহলে পড়ে আছে মাইট। মে মানে দেখো, মে মানে পারা, ক্যান মানেও পারা, ক্যানের মধ্যে কোনো সম্ভাবনা নেই, যদি একটা সম্ভাবনা ডাউট থাকে সেই ডাউটযুক্ত পারা মানে হচ্ছে মে, এবং সেই মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, যেখানে একটা সম্ভাবনা থাকবে, তাহলে এখানে মাইট বসবে, একমাত্র মাইটটাই V2 ফর্মে আছে। তাহলে দ্য পিওন রেসপেক্টফুলি আস্কড, শ্রদ্ধা সহকারে শ্রদ্ধাপূর্বক জিজ্ঞেস করেছিল ইফ শি মাইট বা হি মাইট গো দেয়ার, সে সেখানে যেতে পারবে কিনা। ক্লিয়ার? তাহলে মাইট ইজ দ্য কারেক্ট ফর্ম। তাহলে বলে দিলাম ক্যান কিন্তু নর্মাল পারা, আর যেখানে সম্ভাবনা থাকে ইট মে রেইন, এটা হতে পারে, বৃষ্টি হতে পারে, ইট মে রেইন, ইট মাইট রেইন, ঠিক আছে, যেখানে একটা সম্ভাবনা থাকে এবং পারা বোঝায় সেখানে আমরা মে ইউজ করবো, আর পাস্ট টেন্সে মাইট। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 15 দাগ। হ্যাঁ 15 দাগ কি বলছে দেখো, 15 দাগ বলছে যে দ্য শিপ উইথ ইটস ক্রিউ, দ্য শিপ উইথ ইটস ক্রিউ বলছে জাহাজটা, ক্রিউ মানে তার নাবিকগণ, একটা কালেকটিভ নাউন, সেইলার SAILOR, সেইলার মানে নাবিক, এবং নাবিকদের একটা দলকে, ছোট দলকে আমরা ক্রিউ বলবো, ঠিক আছে, নাবিকের সমষ্টিকে ক্রিউ বলবো। তাহলে দ্য শিপ জাহাজটা উইথ ইটস ক্রিউ, তার ক্রিউ নাবিকদের নিয়ে গন টু দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের একদম তলায়, বটম মানে তলায় চলে গেছে, দেখো সব হ্যাভ রয়েছে। তো এবার বলতে চেয়েছে কি, এবার বলতে চেয়েছে গেছে। এইবার দেখো তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশন TION, সাবজেক্টের সাথে যদি প্রিপোজিশন থাকে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, পরেরটা নয়। ঠিক সেই রকম আমাদের নিয়ম কি, উইথ মাথায় রাখবে, উইথ অ্যালং উইথ, আর কি আছে, টুগেদার উইথ, উইথ অ্যালং উইথ, টুগেদার উইথ, আর হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হয়। তাহলে কি বললাম, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ঠিক উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হবে, ঠিক আছে। তাহলে দেখো উইথ দিয়ে বাক্য, উইথ সাবজেক্টের সঙ্গে উইথ আছে, উইথের আগেরটা সাবজেক্ট হবে শিপ, একটা জাহাজ। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, ঠিক আছে। তাহলে হ্যাভ হবে না, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ হয়, আর সাবজেক্ট প্লুরাল হলে আর হবে, তাহলে পড়ে থাকলে হচ্ছে হ্যাজ। তাহলে দ্য শিপ উইথ ইটস ক্রিউ হ্যাজ গন, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। শিপ যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাজ হবে, শিপটা তার ক্রিউদের নিয়ে, সেইলরদের নিয়ে হ্যাজ গন চলে গেছে টু দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের বটমে তলায়, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বলে দিই যে ওয়ান অফ দ্য বয়েজ, দেখো অফ প্রিপোজিশনের আগে ওয়ান আছে আর পরে বয়েজ আছে, তাহলে প্রিপোজিশন থাকলে আগেরটা সাবজেক্ট হবে ওয়ান, বালকগুলোর একজন, তাহলে ভার্ব কি হবে, ইজ হবে, আর হবে না। ক্লিয়ার? এবার চলো নেক্সট, 15 হয়ে গেল। 16 কি বলছে দেখো, হ্যাঁ 16 কি বলছে আমরা দেখে নেবো। 16 বলছে যে 16 কি বলছে দেখো, 16 বলছে, আচ্ছা এটাকে হ্যাঁ একটু বড় করতে হবে। 16 কি বলছে দেখো, বলছে সাইমন টিচেস চিলড্রেন, হ্যাঁ সাইমন একজন শিক্ষক, তিনি শেখান শিশুদেরকে ড্যাশ ওয়াটার কালার পেইন্টিংয়ের কি শেখান। দেখো আর্ট মানে শিল্পকলা, ঠিক আছে, আর্ট মানে শিল্প বা কলা বা বিদ্যা, ঠিক আছে, বিদ্যা বা শিল্প বা কলা, তাহলে বিদ্যা ধরছি। বলছে ওয়াটার কালার পেইন্টিং, যে ওয়াটার কালার জল রঙের যে আর কি ছবি আঁকা পেইন্টিং, সেই পেইন্টিংয়ের একটা কলা, আর্ট মানে কলা, তাহলে এই বিষয়টার, তাহলে র বা এর বললে আমাদের কি আসে, দেখো র বা এর বললে আমাদের অব আসে বা অ্যাপোস্ট্রফি এস আসে, এখানে অ্যাপোস্ট্রফি এস এর কোনো কেস নেই, তাহলে র বা অব। সাইমন টিচেস চিলড্রেন দ্য আর্ট অব, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য আর্ট শিল্প, কিসের বিদ্যা, ওয়াটার কালার পেইন্টিং, যে ওয়াটার কালার পেইন্টিং এর যে আর্ট বিদ্যা সেটা শেখান, তাহলে র বা এর বললে অব, তাহলে দ্য আর্ট অব ওয়াটার কালার পেইন্টিং। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ আমাদের যেটা বলছে 17 দাগ বলছে কি, দ্য ভিলেজার গ্রামবাসীটি, একজন কিন্তু ভালো করে বোঝো, দ্য গ্রামবাসীটি
ক্রাইড চিৎকার করেছিল হিজ ভয়েস ফর হেল্প, কোন স্বরে চিৎকার করেছিল সাহায্যের জন্য, ঠিক আছে। আচ্ছা, এটা বলতে গিয়ে আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে, আচ্ছা আগে উত্তরটা বলে দিই, তারপরে আমরা অন্য বিষয়ে যাব, ঠিক আছে। অ্যাট দ্য টপ অফ, অ্যাট দ্য টপ এটা হচ্ছে একটা ফ্রেজ, অ্যাট দ্য টপ অফ ওয়ানস ভয়েস, ভিওআইসি, অ্যাট দ্য টপ অফ ওয়ানস ভয়েস, এটা একটা ফ্রেজ যার মিনিং হচ্ছে ভেরি লাউডলি বা এক্সট্রিমলি লাউডলি, ঠিক আছে। এক্সট্রিমলি লাউডলি বা ভেরি লাউডলি, ঠিক আছে। ভেরি লাউডলি এর মানে হচ্ছে ভেরি লাউডলি, LOUDLY, মানে খুব উচ্চ স্বরে। তাহলে এখানে বলছে ভিলেজার্স ক্রাইড, ক্রাইড চিৎকার করেছিল, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, অ্যাট দ্য টপ এটা বুঝতেই পারছি, এটা যেমন অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। তাহলে অ্যাট দ্য টপ অফ ওয়ানস ভয়েস মানে ভেরি লাউডলি, তাহলে চিৎকার করেছিল অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার স্বরে একদম উচ্চ স্বরে চিৎকার করেছিল, এক্সট্রিমলি লাউডলি ফর হেল্প, সাহায্যের জন্য। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইবার এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা কি, এখান থেকে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে দুটো ফ্রেজ আমাদেরকে শিখতে হবে। সেটা হচ্ছে ধরো নর্মালি আমরা বলি না অ্যাট দ্য টপ, অ্যাট দ্য টপ আর অন দ্য টপ, অন দ্য টপ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, ঠিক আছে। অ্যাট দ্য টপ আর অন দ্য টপ, এই অন দ্য টপ যখন বলবে, অন দ্য টপ মানে একদম ওপরে। অন দ্য টপের ক্ষেত্রে মনে করবে একটা ফিজিক্যাল ব্যাপার থাকবে, ফিজিক্যাল, PHYSICAL, শারীরিক অস্তিত্ব থাকবে অন দ্য টপের। মনে করো আমি বললাম আমি ময়ের ওপরে, বা আমি 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 ছাদের ওপরে, বা আমি বললাম যে আমি পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছি, তাহলে আমি কি বলবো, আই অ্যাম স্ট্যান্ডিং, আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য টপ, আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য টপ অব দ্য হিল বলতে পারি, ল্যাডার বলতে পারি, বা রুফ বলতে পারি, ঠিক আছে। হিল, ল্যাডার, LADDER, ঠিক আছে। তাহলে ফিজিক্যালি দেখো আমি দাঁড়িয়ে আছি, ফিজিক্যালি, শারীরিকভাবে আমি কোনো একটা জিনিসের একদম ওপরে দাঁড়িয়ে আছি, তখন আমি কি বলবো, অন দ্য টপ বলবো। এইবার মনে করো কোনো একটা লিস্ট, কোনো একটা পরীক্ষায় নাম উঠেছে, একটা লিস্ট বেরিয়েছে নামের, 1 2 3 4 5 6 7 8 করে লিস্ট আছে। এবার আমি বললাম আমার নামটা টপে আছে, টপে, তাহলে অ্যাট দ্য টপ, তখন বলবো। তাহলে কোনো লিস্টে টপ বললে যখন কোনো ফিজিক্যাল ব্যাপার থাকবে না, অ্যাট যেটা মেইনলি আমরা ইউজ করি সবসময়, তখন বলবো অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট, অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট, ক্লিয়ার, অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট। তাহলে অ্যাট দ্য টপ আর অন দ্য টপের মধ্যে বিষয়টা পুরো ক্লিয়ার হয়েছে। তাহলে এইটা আমাদের জানার বিষয়, ক্লিয়ার। এবার চলো নেক্সট, তাহলে অন দ্য টপ, অ্যাট দ্য টপ ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার। এবার চলো নেক্সট, 18 দাগ কি বলেছে, আচ্ছা অ্যাট দ্য টপ আর একটা জিনিস বলেছে, তাহলে লিস্টের ক্ষেত্রে অ্যাট দ্য টপ, আর ফিজিক্যালি প্রেজেন্ট থাকলে অন দ্য টপ, এটা জেনারেলি আমরা ইউজ করি। অ্যাট দ্য টপ আরও একটা ক্ষেত্রে ইউজ হয়, মনে করো এই যে পাহাড়টা, ঠিক আছে, এই যে পাহাড়টা আরও এক জায়গায় ইউজ হয়। এই পাহাড়টা মনে করো আমি যখন একদম পাহাড়ের টপে উঠে যাব, তখন বলবো হচ্ছে অন দ্য টপ, অন দ্য টপ, ঠিক আছে, অন দ্য টপ। এইবার মনে করো আমি একদম ওপরে উঠিনি, আমি একদম যত দূর যেতে পারি টপে পৌঁছাতে পারিনি, কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি একদম টপের দিকে, তখনও আমি বলতে পারি অ্যাট দ্য টপ অফ দ্য হিল, অ্যাট দ্য টপ অফ দ্য হিল, ঠিক আছে, অ্যাট দ্য টপ অফ দ্য হিল, ক্লিয়ার। তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু অ্যাট দ্য টপ আমরা ইউজ করব, ক্লিয়ার। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে, তাহলে আমরা কত করলাম 17, এবার যাবো 18। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ 18 কি বলছে দেখো, 18 বলছে যে 18 বলছে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক, তোমাকে অবশ্যই কাজ করতে হবে, ইউ আর ইন দ্য অফিস, যতক্ষণ, মানে বলতে চাইছে যতক্ষণ সময় তুমি অফিসে আছো তোমাকে কিন্তু কাজ করতে হবে, তুমি কাজ করতে বাধ্য, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক। তাহলে সময় বলেছে এখানে, যত সময় তুমি অফিসে আছো তোমাকে কিন্তু কাজ করতে হবে। দেখো তাহলে ফার মানে দূর, CD হচ্ছে না, সময় বলেছে, গুড মানে ভালো, এটা লাগছে না, লং মানে এখানে বলতে চাইছে অ্যাজ লং অ্যাজ মানে যত সময়, অ্যাজ লং অ্যাজ যত সময়। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক, তোমাকে অবশ্যই কাজ করতে হবে, অ্যাজ লং অ্যাজ যত সময় ইউ আর ইন দ্য অফিসে। এবার দেখো এই অ্যাজ লং অ্যাজ কিন্তু পজিটিভ বাক্যে ইউজ হয়, অ্যাজ গুড অ্যাজ পজিটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি, অ্যাজ ফার অ্যাজও পজিটিভ ডিগ্রিতে, কিন্তু এটাও সো ফার অ্যাজও পজিটিভ ডিগ্রিতে, কিন্তু বাক্যটা নেগেটিভ হবে। যেমন ধরো আমি দুটো এক্সাম্পল দিয়ে বলে দিই, তাহলে এখানে সময় বলেছে বলে কিন্তু এ দাগ হলো অ্যাজ লং অ্যাজ, সময় যত সময় তুমি আছো অফিসে তোমাকে অবশ্যই কাজ করতে হবে। এবার এখান থেকে তোমাদের যেটা জানতে হবে, দেখো এই অ্যাজ আর সো অ্যাজের মধ্যে ডিফারেন্সটা আমি তোমাদেরকে বলতে চেয়েছি। কখন আমরা অ্যাজ ইউজ করব, অ্যাজ ডিগ্রি কিন্তু ডিগ্রিতে ইউজ হয়, আর কখন আমরা সো অ্যাজ ইউজ করব। এই অ্যাজ পজিটিভ বাক্যে ইউজ হয়, মানে অ্যাফার্মেটিভ বাক্য হ্যাঁ বোধক, আর সো অ্যাজ নেগেটিভ বাক্যে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দেখবো। আমি বললাম যে নীতিশ, NITISH, নীতিশ ইজ
অ্যাজ গুড অ্যাজ রাহুল। বললাম কি নীতিশ হয়, দেখো অ্যাজ গুড পজিটিভ ডিগ্রি, বেটার কম্পারেটিভ, বেস্ট সুপারলেটিভ। তাহলে নীতিশ ইজ অ্যাজ দিয়ে আমরা পজিটিভ ডিগ্রি করি। তাহলে দেখো বাক্যটা কিন্তু কোনো নাবোধক শব্দ নেই, অ্যাফার্মেটিভ বাক্য। তাহলে নীতিশ ইজ অ্যাজ গুড অ্যাজ রাহুল, নীতিশ রাহুলের মতনই ভালো। এইবার দেখো ঠিক পজিটিভটা করব নাবোধক দিয়ে, ঠিক আছে। কি করব দেখো, বললাম যে নীতিশ NITISH, নীতিশ ইজ নট সো গুড, নীতিশ ততটা ভালো নয় অ্যাজ রাহুল। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু সো অ্যাজ দিয়ে করেছি পজিটিভ, গুড রয়েছে মানে পজিটিভ ডিগ্রি বুঝতে পারছো, কিন্তু নট রয়েছে। নীতিশ ইজ নট, নীতিশ হয় না ততটা গুড, সো গুড ততটা গুড অ্যাজ রাহুলের মতো। তাহলে সো অ্যাজ দিয়ে যখন পজিটিভ থাকবে বাক্যটা নেগেটিভ হবে, অ্যাজ দিয়ে পজিটিভ ডিগ্রি থাকলে বাক্যটা অ্যাফার্মেটিভ হবে। ক্লিয়ার? এবার চলো তাহলে 18 দাগের উত্তর কিন্তু আমাদের এ হলো। এবার চলো 19 দাগ। হ্যাঁ 19 দাগ কি বলেছে দেখো, 19 দাগ বলছে যে 19 দাগ কি বলছে, প্লিজ ডোন্ট ড্যাশ মি ওয়েন আই এম স্পিকিং, প্লিজ ডোন্ট ড্যাশ মি। হ্যাঁ বলতে চাইছে ডোন্ট, দেখো ডোন্ট দিয়ে যখন আমরা কোনো বাক্য বলি সেই বাক্যটা কিন্তু ইম্পারেটিভ হয়, আর ডোন্টের পরে ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ডোন্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। আর তাছাড়া আমরা নর্মালি জানি যে ডু, ডাজ আর ডিড এদের পরে ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে। আর তাছাড়া নর্মালি যখন আমরা ডোন্ট দিয়ে বাক্য শুরু করি সেই বাক্যটা ইম্পারেটিভ হয়, আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য, ঠিক আছে। ইম্পারেটিভ আদেশ অনুরোধমূলক বাক্য মানে ইম্পারেটিভ মানে আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য, ঠিক আছে। তাহলে আর ডোন্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, আর ডোন্ট থাকলে শুধুমাত্র ফার্স্ট ফর্ম হবে, কোনো এস বাই এস হবে না। তাহলে দেখো ইন্টারাপ্টেড ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে ইন্টারাপ্টিং আইএনজি ফর্ম, এটা হচ্ছে না, ইন্টারাপ্ট একটা এস রয়েছে, এস লাগবে না, শুধু ভার্বের ফার্স্ট ফর্মটা লাগবে, তাহলে ডি, ঠিক আছে। আমরা যখন বলি যে ডোন্ট গোস দেয়ার বলি নাকি ডোন্ট গো দেয়ার বলি, ডোন্ট গো দেয়ার, ডোন্ট ইট দিস, ইটস বলি না, তাহলে এস লাগবে না, শুধু ভার্বের ফার্স্ট ফর্মটা লাগবে। প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মানে আমাকে ইন্টারাপ্ট করো না, বিরক্ত করো না, when I am speaking যখন আমি কথা বলছি, ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি। এবার চলো নেক্সট 20 দাগ কি বলছে দেখো। হ্যাঁ 20 দাগ কি বলছে আমরা দেখবো। 20 দাগ বলছে যে দ্য প্যাসেঞ্জার্স যাত্রীরা ওয়ার অ্যাফ্রেড ভীত ছিল, বাট দ্য ক্যাপ্টেন কিন্তু যে ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন ড্যাশ দেম তাদেরকে কি করেছিল, দ্যাট দেয়ার ওয়াজ নো ডেঞ্জার, সেখানে কোনো বিপদ নেই, এই কথাটা বলে ক্যাপ্টেন তাদেরকে আশ্বস্ত করেছিল, আশ্বস্ত, ঠিক আছে। প্যাসেঞ্জার্স যাত্রীরা ভীত ভয় পেয়ে গেছিলো, বাট ক্যাপ্টেন তাদেরকে আশ্বস্ত করেছিল দ্যাট যে দেয়ার ওয়াজ নো ডেঞ্জার, সেখানে কোনো বিপদ নেই। দেখো ওয়্যার পাস্ট টেন্স, ওয়াজ পাস্ট টেন্স, টেন্সের ব্যালেন্স পুরো সেম আছে, টেন্সের ব্যালেন্স ঠিক আছে। তো সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ দেওয়া, হবে না। প্লিড মানে কি অ্যাপিল করা, আবেদন করা, ঠিক আছে, প্লিড মানে আবেদন করা, হবে না। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, অ্যাসিওর্ড মানে হচ্ছে আশ্বস্ত করা, অ্যাসিওর্ড মানে আশ্বস্ত করা, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার অ্যাফ্রেড ভীত ছিল, বাট দ্য ক্যাপ্টেন অ্যাসিওর্ড দেম, ক্যাপ্টেন আশ্বস্ত করেছিল তাদেরকে দ্যাট দেয়ার ওয়াজ নো ডেঞ্জার, সেখানে কোনো বিপদ নেই, ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো 21 কি বলছে দেখো। হ্যাঁ 21 বলছে যে দ্য ওয়েটার হ্যাজ নট ব্রট, ব্রিং মানে আনা, ব্রিং BRING, ব্রিং তার সেকেন্ড ফর্ম কি ব্রট, BROUGHT, ব্রট সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম এবং এর থার্ড ফর্ম সেম, ঠিক আছে। তাহলে ব্রিং, ব্রট। দ্য ওয়েটার হ্যাজ নট ব্রট মানে আনেনি, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট। ওয়েটার আনেনি দ্য কফিটা এখনো পর্যন্ত, আই হ্যাভ বিন হিয়ার আমি এখানে আছি, ফর অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে, আমি এখানে 1 ঘন্টা ধরে আছি, ওয়েটার এখনও আমার জন্য কফি আনেনি। তাহলে এখনও পর্যন্ত, এখনও এটা বোঝাতে আমরা কি ইউজ করবো, ইয়েট মানে হচ্ছে এখনও। দ্য ওয়েটার হ্যাজ নট ব্রট দ্য কফি ইয়েট, ঠিক আছে। তাহলে ইয়েট মানে হচ্ছে এখনও অবধি, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো স্টিল মানে কি, স্টিল মানে তা সত্ত্বেও, ইয়েট মানে যেমন এখনও অবধি হয়, ইয়েট মানে তা সত্ত্বেও হয়, আমরা বাক্যগুলো দেখবো। টিল মানে পর্যন্ত, তাহলে বুঝতে পেরেছো। আর ইয়েট যখন অ্যাসার্টিভ বাক্যে ইয়েট থাকবে সেই বাক্যটা নেগেটিভ হবে। দেখো এখানে না বোধক শব্দ আছে, দ্য ওয়েটার হ্যাজ নট ব্রট, আনেনি, না রয়েছে এখানে একটা নট, তাহলে ইয়েট যখন অ্যাসার্টিভ বাক্যে থাকবে, অ্যাসার্টিভ ASSERTIVE, অ্যাসার্টিভ বাক্যে যখন ইয়েট থাকবে তখন কিন্তু বাক্যটা নেগেটিভ হবে, ঠিক যেরকম এনিথিং আর এনির ক্ষেত্রে আমরা পেয়েছি, অ্যাসার্টিভ বাক্যে ইয়েট থাকলে বাক্যটা নেগেটিভ হবে, ওকে। আর প্রশ্নবোধক বাক্যেও আমরা ইয়েট ইউজ করতে পারি যেখানে না বোধক লাগবে না, ক্লিয়ার। এবার দেখো তাহলে ইয়েট মানে যখন আমরা এখনও অবধি পেলাম, ইয়েট মানে আবার তা সত্ত্বেও হয় কখন, যখন আমরা কনজাংশন হিসেবে ইউজ করব। দেখো
যেমন ধরো আর একটা না বোধক বাক্য লিখি, আমি বললাম আই হ্যাভ নট ডান ইট, আমি হ্যাভ নট ডান আমি করিনি, ইট এটা ইয়েট এখনও পর্যন্ত, তাহলে এখানেও কিন্তু ইয়েটের মানে এখনও পর্যন্ত হলো। ক্লিয়ার? এবার এই বাক্যটাকে আমরা প্রশ্নবোধক করতে পারি, প্রশ্নবোধককে আমাদের নট লাগে না। হ্যাভ ইউ ডান ইট ইয়েট, এই বাক্যটাকে দেখো আমি করে দিলাম হ্যাভ ইউ ডান ইট ইয়েট, দেখো প্রশ্নবোধক চিহ্ন। ওকে, হেল্পিং ভার্বটা করেছি। হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটা করেছো ইয়েট এখনও পর্যন্ত, ঠিক আছে। তাহলে প্রশ্নবোধকে ইয়েট ইউজ করবো যখন মানে হবে এখনও পর্যন্ত, না লাগবে না। নর্মাল অ্যাসার্টিভ বাক্যে ইয়েট ব্যবহার করব যখন অর্থ হবে এখনও পর্যন্ত, তখন কিন্তু নট লাগবে অ্যাসার্টিভে। এইবার দেখো ইয়েট আর কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ধরুন আমি বললাম যে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম ইয়েট, এখানে কিন্তু এখনও পর্যন্ত নয়, এখানে মানে হচ্ছে তা সত্ত্বেও, এখানে ইয়েটের মানে হচ্ছে তা সত্ত্বেও। আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম ইয়েট, তা সত্ত্বেও আই কেম টু স্কুল, তাহলে আমি স্কুলে এসেছিলাম, তাহলে এখানে ইয়েটের মানে তা সত্ত্বেও। ঠিক স্টিল মানেও তাই, তা সত্ত্বেও, এখানে ইয়েটের জায়গায় তুমি স্টিল দিলেও মিনিং হবে তা সত্ত্বেও। আই ওয়াজ ইল, এখানে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, স্টিল তা সত্ত্বেও আই কেম টু স্কুল, বা ইয়েট আই কেম টু স্কুল। তাহলে ইয়েটের মানে কিন্তু এখানে ইয়েট কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, দুটো বাক্যকে যুক্ত করছে, ইয়েটের মানে তা সত্ত্বেও। আবার নর্মালি যখন আমরা সিম্পল সেন্টেন্সে ইউজ করবো তখন ইয়েটের মানে হবে এখনও পর্যন্ত। হ্যাভ ইউ ডান ইট ইয়েট, তুমি কি এখনও এটা করেছো? আই হ্যাভ নট ডান ইট ইয়েট, আমি এখনও এটা করিনি, এখনও পর্যন্ত, এখনও অবধি এটা করিনি। ক্লিয়ার হয়ে গেল? ওকে। আর টিল মানে নর্মালি পর্যন্ত, ঠিক আছে। আমি কাউকে বললাম ওয়েট টিল নাইট, ওয়েট অপেক্ষা করো, টিল নাইট রাত্রি পর্যন্ত। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট হচ্ছে 22 দাগ। হ্যাঁ, 22 দাগ কী বলছে দেখো। তাহলে এই সমস্ত বিষয়গুলো ইয়েট কখন কোন বাক্যে ইউজ হবে, কখন কী রকমের অর্থ হবে, এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, এবার চলে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন 22 দাগ বলছে দে ড্যাশ লিভিং ইয়ার সিন্স 2000, মানে 2000 মানে একটা সাল বলেছে, তারা এখানে বাস করছে 2000 সাল থেকে। তাহলে এখানে সিন্সের মানে হচ্ছে থেকে, তাহলে থেকে বললে সিন্স, আর ধরে বললে কি হবে, ধরে বললে আমাদের হবে হচ্ছে ফর। ক্লিয়ার? তাহলে এখানে থেকে বলেছে সিন্স, সেই কারণে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে বুঝলাম দেখো, দীর্ঘ সময় থেকে কোনো কাজ চলছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে দে সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ, তারপরে একটা বিন দিয়ে ভার্বের আইএনজি, তাহলে হ্যাভ বিন, দে হ্যাভ বিন লিভিং, এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে দে হ্যাভ বিন লিভিং হিয়ার, তারা এখানে বাস করছে সিন্স 2000 মানে 2000 সাল থেকে। ক্লিয়ার? এবার চলো নেক্সট 223। আচ্ছা, শুধু 223 নয়। হ্যাঁ, 23 কী বলছে দেখো। 23 বলছে যে দ্য স্ট্রেঞ্জার মানে অচেনা ব্যক্তিটা, আগন্তুক, অচেনা ব্যক্তি, ইন একটা এখানে ভার্ব বসবে, থ্রু দ্য উইন্ডো জানলার মধ্যে দিয়ে, লাস্ট নাইট, লাস্ট কোনো বাক্যের মধ্যে আমরা বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট থাকে, এগো থাকে, ইয়েস্টারডে থাকে, এবং কি থাকে প্রিভিয়াস থাকলে সেই বাক্যটা কিন্তু সিম্পল পাস্টে হয়, মানে V2 হয়। ঠিক আছে, তাহলে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ক্রিপ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ক্রিপিং আইএনজি ফর্ম, ক্রিপসও ফার্স্ট ফর্ম, তাহলে সেকেন্ড ফর্ম আছে হচ্ছে একমাত্র বি, ক্রেপ্ট। ঠিক আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য স্ট্রেঞ্জার ক্রেপ্ট ইন, ভেতরে ঢুকেছিল চুরি করে, নিস্তব্ধে, লুকে থ্রু দ্য উইন্ডো জানলা দিয়ে, লাস্ট নাইট শেষ রাতে। ঠিক আছে, এইবার আমরা দেখবো তাহলে লাস্ট, এগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস থাকলে ভার্বটা কিন্তু সেকেন্ড ফর্মে হয়। এবার দেখবো এই যে ক্রিপ ইন, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। ক্রিপ ইন এটা একটা ফ্রেজাল ভার্ব, এর মানে কি? ক্রিপ, CREEP, ক্রিপ ইন, এটা একটা ফ্রেজাল ভার্ব, এর মানে কি? এন্টার, ENTER, এন্টার, স্টিলথিলি, স্টিলথ, STEAL, এই স্টিল মানে চুরি করা, আর চুপি, স্টিলথিলি বা স্টিলদিলি, THILY, স্টিলদিলি মানে চুপি, তাহলে এন্টার, স্টিলদিলি বা সারেপশাসলি বলতে পারি, আচ্ছা সিক্রেটলি বলি, কঠিন শব্দ দরকার নেই, SECRET, সিক্রেটলি বা সারেপশাসলি। আচ্ছা, ওয়ার্ডটা তাও লিখি, তোমাদের পরিচয় থাকা দরকার। সারেপশাস, SURRE, হ্যাঁ, PTIOUSLY, সারেপশাসলি। ঠিক আছে, মানে হচ্ছে চুপি, তাহলে এন্টার, স্টিলথিলি, সিক্রেটলি বা সারেপশাসলি। ওকে, তাহলে গেল এখানে, তাহলে এখানে হবে কি? তাহলে এটা কিন্তু ফ্রেজাল ভার্ব, এটা ক্রিপ ইন মানে চুপি প্রবেশ করা, তাহলে আর লাস্ট রয়েছে মানে সিম্পল V2, ক্রেপ্ট হবে। দ্য স্ট্রেঞ্জার ক্রেপ্ট ইন
থ্রু দ্য উইন্ডো লাস্ট নাইট, শেষ রাতে। এবার চলো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে নেক্সট ওয়ার্ড কী বলছে, নেক্সট ওয়ার্ড বলছে হচ্ছে তোমার 24। হ্যাঁ 24 কী বলছে দেখো, 24 বলছে দ্য স্পেশালিস্ট মানে বিশেষজ্ঞ ড্যাশ ইউ ওয়ান্ট টু মিট ইজ অ্যাভেলেবল অনলি শুধুমাত্র অন থার্সডেজ মানে বৃহস্পতিবারে। বলছে যে বিশেষজ্ঞের সঙ্গে তুমি দেখা করতে চাইছো, যার সাথে বলছে কিন্তু যার সাথে তুমি দেখা করতে চাইছো সে শুধুমাত্র অ্যাভেলেবেল থাকে অনলি অন থার্সডে, শুধুমাত্র বৃহস্পতিবারে। কোনো দিন বললে তার আগে প্রিপোজিশন বসবে অন। মাসের নাম বললে জানুয়ারি, JANUARY, মাসের নামের আগে প্রিপোজিশন বসবে অন। তাহলে বারের আগে অন, মাসের নামের আগে অন। ইয়ার বললে কিন্তু আচ্ছা সরি জানুয়ারি মাসের নাম বললে কিন্তু অন না, মাসের নাম বললে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ঠিক আছে, ইন মার্চ, ইন এপ্রিল। আর কি আছে, আর হচ্ছে ইয়ার বললে তোমরা জানো ইয়ারের আগে প্রিপোজিশন বসবে ইন 1995, তাহলে ইয়ারের আগে ইন। ক্লিয়ার হয়ে গেল। আর সিজন বললে উইন্টার সামার, তার আগেও কিন্তু ইন হবে, ইন সামার, SUMMER, ঠিক আছে। সিজনের আগে কিন্তু ইন, সালের আগে ইন, মাসের আগে ইন, শুধুমাত্র বারের আগে অন। আর টাইমের আগে কোনো নির্দিষ্ট টাইম বললে তার আগে at 10 AM। ক্লিয়ার হয়ে গেল। এবার চলো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে ফিরে যাব। হ্যাঁ এইবার যার সাথে একটা আচ্ছা, যখন হু দিয়ে প্রশ্ন করব, প্রশ্ন কিন্তু কনজাংশন না বা রিলেটিভ প্রোনাউন না, হু দিয়ে যখন শুধুমাত্র হু দিয়ে বাক্য শুরু হবে প্রশ্ন করব, তখন হুর মানে কি হবে, হুর মানে হবে যাকে বা যাদেরকে, হু মানে হবে কাকে বা কাদেরকে। যখন প্রশ্ন করব কাকে বা হু দিয়ে প্রশ্ন করব, হু দিয়ে যখন প্রশ্ন করব তখন হুর মানে হবে কে বা কারা, ঠিক আছে। হু দিয়ে যখন কোনো বাক্য যুক্ত করব, হু কনজাংশন হিসেবে ইউজ হবে, তখন আমাদের মানে হবে হচ্ছে যে বা যারা, ঠিক আছে, যে বা যারা। ক্লিয়ার হয়ে গেল। হু দিয়ে যখন প্রশ্ন করব তখন মানে হবে কে বা কারা। হু দিয়ে যখন দুটো বাক্য যুক্ত করব বা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হবে, কনজাংশন হিসেবে ইউজ হবে, তখন মানে হবে যে বা যারা। আর হচ্ছে হুম হুম দিয়ে যখন প্রশ্ন করব তখন হুমের মানে হবে কাকে বা কাদেরকে। যখন প্রশ্ন করব কিন্তু কাকে, হুম দিয়ে কাকে বা কাদেরকে। আবার এই হুমি যখন আবার কি হবে, কনজাংশন হিসেবে ইউজ হবে, তখন হুমের মানে হবে কি, হুমের মানে হবে যাকে বা যাদেরকে, বা যার সাথে বা যাদের সাথে। ভালো করে এটা তোমাদের লিখে নিতে হবে, যাদের সাথে। তাহলে ভালো করে বলছো, হুম যখন কনজাংশন হিসেবে ইউজ হবে, তখন মানে হবে যাকে বা যাদেরকে, বা যার সাথে বা যাদের সাথে। এবার চলে আসো প্রশ্নে, ঠিক আছে। আর এগুলো কিন্তু লিখে নেবে, হুটাও লিখে নেবে, হুমটাও লিখে নেবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, দ্য স্পেশালিস্ট, যেই বিশেষজ্ঞটা, যার সাথে ইউ ওয়ান্ট টু মিট, যার সাথে তুমি দেখা করতে চাও, ইজ অ্যাভেলেবেল অনলি অন থার্সডে। তাহলে যার সাথে বললে কি হবে, হুম, যার সাথে বললে হুম ইজ দ্য কারেক্ট রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন, ঠিক আছে, হুম, যার সাথে বললে। ওকে। আর হুজ মানে যার বা যাদের, হুজ মানে হচ্ছে যার বা যাদের, হুজ মানে হুজ যখন কনজাংশন হবে, এখানে কনজাংশন হিসেবে ইউজ হচ্ছে, এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে। তাহলে হুজ মানে হচ্ছে যার বা যাদের, আর হুইচ মানে যেটা বা যেগুলো। ক্লিয়ার। তাহলে এখানে যার সাথে মানুষ, তাহলে এখানে হুম ইজ দ্য কারেক্ট রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের ক্লাসিফিকেশন, এগুলো আমরা আলাদা ক্লাসে আলোচনা করব। যদি কারণ মনে হয় যে আলোচনা করলে ভালো হয়, আমাকে অবশ্যই জানাও। এবার চলো নেক্সট 25 কি বলছে দেখো। 25 বলছে কি, 25 বলছে, আমরা যাবো 25-এ। হ্যাঁ 25 বলছে উইল ইউ কাইন্ডলি ড্যাশ দ্য নট মানে হচ্ছে গিট, ঠিক আছে, গিট বা গিট, ঠিক আছে, গাঁট বা গিট। তাহলে এবার দেখো, আমরা গিট বাঁধি না, সেটাকে বলি হচ্ছে নট, KNOT, ঠিক আছে। এইবার দেখো, গিট বাঁধাকে আমরা যদি গিট বলি, তাহলে গিট বাঁধা যখন বাঁধি সেটাকে আমরা কি বলি, টাই মানে বলি হচ্ছে গিট বাঁধা, তাই তো, TIE, টাই। তাহলে টাই মানে হচ্ছে গিট বাঁধা। আর যখন খোলা বলবে তখন আমরা কি বলবো, তখন ওপেন বলবো না, আনটাই বলবো, ঠিক আছে, আনটাই, ঠিক আছে, বন্ধন বা গিট যাই বলি না কেন। খোলা বাঁধা বললে বলবো হচ্ছে টাই, আর হচ্ছে খোলা বললে বলবো আনটাই, ঠিক আছে। তাহলে যখন গিট বাঁধবো তখন বলবো টাই, আর যখন খোলা বলবে তখন বলবো আনটাই।
টাই, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, উইল ইউ কাইন্ডলি, তুমি কি দয়া করে এই নটটা গিটটা কি করবে, আনটাই করবে, আনটাই খুলতে পারবে। তাহলে এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভাঙা হবে না, লুজ মানে ঢিলা, ঢিলা হবে না, ওপেন মানে দরজা খুললে আমরা ওপেন বলি, ঠিক আছে। তাহলে এখানে আনটাই, গিটের ক্ষেত্রে হবে টাই আর আনটাই, ক্লিয়ার। তাহলে খোলা বলছে, তাহলে এখানে হবে আনটাই, উইল ইউ কাইন্ডলি আনটাই দ্য নট, ক্লিয়ার। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো 26, হ্যাঁ 26 বলছে যে জন ড্যাশ মি দ্যাট হি হ্যাজ নট ডান ইট ইয়েট। দেখো আবার সেই ইয়েট ইউজ হয়েছে, ইয়েট অ্যাসার্টিভ বাক্য, এখানে এই বাক্যটা প্রশ্নবোধক নয়, বুঝতেই পারছো। অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক বাক্য, এবং বিবৃতিমূলক বাক্যে ইয়েট ব্যবহার করা হয়েছে, বাক্যটা দেখো নেগেটিভ, নট রয়েছে, হ্যাজ নট ডান। জন আমাকে বলেছে, বা এখানে কি দেখো এবার হ্যাজ রয়েছে মানে কি, হ্যাজ রয়েছে, তাহলে এখান থেকে বুঝতে পারলে ইয়েট বাক্যের মধ্যে রয়েছে, অ্যাসার্টিভ বাক্যে বাক্যটা নেগেটিভ, তাহলে এখান থেকে বুঝতে পারলাম অ্যাসার্টিভ বাক্যে ইয়েট থাকলে বাক্যটা নেগেটিভ হবে, এবং ইয়েটের কিন্তু এখানে মানে এখনো অবধি, এখনো অবধি। আবার হ্যাজ দেখে আমরা বুঝলাম বাক্যটা কিন্তু V1 মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, আচ্ছা সিম্পল প্রেজেন্ট না, মানে প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, আমরা বুঝলাম যে প্রেজেন্টে রয়েছে বাক্যটা, কিসে রয়েছে, বাক্যটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্স, PRESENT, বাক্যটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল না, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম, মানে হ্যাজ রয়েছে মানে প্রেজেন্ট টেন্স, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো, তাহলে বাক্যে কিন্তু আমাদের টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। টোল্ড হবে না, পাস্ট টেন্স, ওয়াজ রয়েছে, ওয়াজ টেলিং পাস্ট টেন্স, হ্যাড টোল্ড পাস্ট টেন্স, তাহলে এটা হবে না, এটা হবে না, টোল্ড হবে না, তাহলে পড়ে থাকলো একটা বি, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। টেলস ভার্বের ফার্স্ট ফর্ম, আর ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস দিয়েছি কেন, কারণ জন থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বাই এস হবে। তাহলে জন টেলস মানে কি, টেলস ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে মিনিং কি হবে, বাংলা মিনিং বলে, করে, খায়, যায়, বলি, করি, যায়, আসি, এরকম। তাহলে জন টেলস, জন বলে মি আমাকে, দ্যাট যে হি হ্যাজ নট ডান, সে করেনি, ইট এটা ইয়েট এখনো অবধি, ওকে ক্লিয়ার। তাহলে টেলস ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 27, হ্যাঁ 27 কি বলছে দেখো, 27 বলছে যে ইফ হি ড্যাশ টাইম হি উইল কল ইউ। দেখো উইল রয়েছে কিন্তু শ্যাল উইল বলেছিলাম আমরা, একটা জিনিস বলেছিলাম যে ইফের সাথে, ওয়েনের সাথে, টিল, আনটিল, আনলেস, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ, আর কি আছে, আর আফটার বিফোর, BEFORE, আফটার বিফোর। তাহলে ইফ, ওয়েন, টিল, আনটিল, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, আফটার বিফোর, এদের সাথের অংশে শ্যাল উইল হবে না, এদের সাথের অংশে শ্যাল বা উইল হবে না, এদের সাথের অংশে V1 হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে, বাক্যের অন্য অংশে। দেখো এটা অন্য অংশে যে ইফ রয়েছে, ইফের সাথের অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে V1, বাক্যের অন্য অংশে শ্যাল উইল রয়েছে। এই বাক্যগুলো শর্ত সাপেক্ষ বাক্য হয়। বলছে ইফ হি হ্যাজ টাইম, হ্যাজ, তাহলে ইফের হির পরে দেখো এখানে উড রয়েছে সিম্পল প্রেজেন্ট, হ্যাড রয়েছে, এগুলো হবে না, তাহলে ডি হবে না, বি হবে না, এ হবে না, তাহলে সিম্পল প্রেজেন্টে একমাত্র হ্যাজ থাকা বলছে ইফ হি হ্যাজ টাইম, যদি তার সময় থাকে, হি উইল কল ইউ, সে তোমাকে কল করবে, ক্লিয়ার। ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, এই সমস্ত ওয়ার্ডের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হয়, ক্লিয়ার। এবার চলো নেক্সট 28 কি বলছে দেখো, হ্যাঁ 28 কি বলছে আমরা একটু দেখে নেব। 28 বলছে হি ফাউন্ড এ ড্যাশ ইন দ্য রুম, ঠিক আছে, হি ফাউন্ড এ ড্যাশ ইন দ্য রুম, ঠিক আছে, উডেন অ্যান্ড ব্রোকেন চেয়ার, ঠিক আছে, ব্রোকেন উডেন চেয়ার, ঠিক আছে। অ্যান্ড দিয়ে দেখো, অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করব না, অ্যাডজেক্টিভ, উডেনটাও অ্যাডজেক্টিভ, কাঠের তৈরি, ব্রোকেন ভাঙা, চেয়ার হচ্ছে নাউন, এই নাউনকে যে ডিফাইন করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। চেয়ার, ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ার, এটাও অ্যাডজেক্টিভ, আর কাঠের চেয়ারটা কেমন, কাঠের, এটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যান্ড দেওয়ার দরকার নেই, কারণ একটাই জিনিসকে আমি ডিফাইন করছি। তাহলে একটা ওয়ার্ডকে যখন ডিফাইন করব, দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যান্ড দেওয়ার দরকার নেই, পরপর বসিয়ে দিলেই হবে। এবার এই সিকোয়েন্সটা, যখন একটা বাক্যে অ্যাডজেক্টিভ দুটো থাকবে বা তিনটে থাকবে, এর সিকোয়েন্সটা কী হবে দেখো, একদম আগের ক্লাসে আমি বলেছিলাম সিকোয়েন্সটা, এবার এখানে আমি একটা শর্টকাট নিয়ম, আগের ক্লাসে শর্টকাট নিয়ম বলেছিলাম, তো এখন আমি শর্টকাট নিয়মটাই বলছি অনলি, ঠিক আছে। সিকোয়েন্সটা কী হবে দেখো, যখন একটা নাউন, চেয়ার, CHAIR, চেয়ার, এবার এই চেয়ারটা অনেক রকমের হতে পারে, কাঠের হতে পারে, কাঁচের হতে পারে, লাল রঙের হতে পারে, বড় হতে পারে, ঠিক আছে, নতুন হতে পারে, পুরনো হতে পারে, নতুন পুরনো। তাহলে মেন ফ্যাক্ট হচ্ছে কি, এই চেয়ারটা কি রং, এই চেয়ারটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই চেয়ারটা নতুন না পুরনো,
যে জিনিসগুলো এই চেয়ার এবং যে অ্যাডজেক্টিভগুলো সেপারেট করা যাবে না, আলাদা করা যাবে না, সেই ওয়ার্ডটা, সেই অ্যাডজেক্টিভটা এর গায়ে বসবে, আর বাদ বাকিটা আগে হবে। যেমন ধরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এখানেই বলে দিই। উডেন চেয়ার, ব্রোকেন ভাঙা এবং কাঠের। আমাকে বলো চেয়ার কি কাঠ দিয়ে তৈরি হবে, তাহলে কাঠ আর চেয়ারকে আমি আলাদা করতে পারবো না, কারণ চেয়ারটা তো কাঠেরই তৈরি। তাহলে যে দুটো ওয়ার্ড ইনসেপারেবল, আলাদা করতে পারবো না, সেই দুটো ওয়ার্ড একসঙ্গে থাকবে। তাহলে কাঠ এবং চেয়ার একসঙ্গে থাকবে, আর ব্রোকেনটা আগে আসবে। তাহলে কি হবে, ব্রোকেন উডেন চেয়ার হবে। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে উড মানে কি, কাঠ আর চেয়ার একসঙ্গে থাকবে বললাম, তাহলে উডেন চেয়ার একসঙ্গে থাকবে, ব্রোকেনটা আগে আসবে, ব্রোকেন উডেন চেয়ার। সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল এ ব্রোকেন উডেন চেয়ার ইন দ্য রুমে। আরও এক্সাম্পল দিয়ে বলে দিই, মনে করো এ বিউটিফুল, BEAUTIFUL, এ বিউটিফুল রেড ব্যাগ, এ বিউটিফুল রেড ব্যাগ, ঠিক আছে। তাহলে দেখো ব্যাগটা কি লাল রঙের, তাহলে লাল যে রঙের ব্যাগটা তো লাল, তাহলে লাল আর ব্যাগটাকে তুমি সেপারেট করতে পারবে না, তাহলে রেড আর ব্যাগ একসঙ্গে থাকবে, বিউটিফুলটা আগে আসবে। ক্লিয়ার? এবার ধরো আমি বললাম যে একটা কাঠের নতুন চেয়ার, ঠিক আছে, বা না আমি বললাম একটা ভাঙা নতুন চেয়ার, আচ্ছা ভাঙা নতুন চেয়ার হতে পারে না। ধরো আমি বললাম একটা বড় নতুন বাড়ি, ধরো বললাম এ বিগ নিউ হাউস, ঠিক আছে। তাহলে ভালো করে বোঝো, এই বাড়িটা বড় না ছোট সেটা তো অবশ্যই আছে, কিন্তু বাড়িটা কি নতুন না পুরনো, এই বিষয়টা বাড়ির সঙ্গে আগে আসবে। নতুন বাড়ি না পুরনো বাড়ি, তারপরে বলবো বড় না ছোট পরে। তাহলে নতুন আর বাড়ি দুটো একসঙ্গে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো নিউটা আগে, তাহলে এ বিগ নিউ হাউস, তাহলে যে দুটো জিনিস ইনসেপারেবল সেটা সবসময় গায়ে থাকবে, নাউনের সঙ্গে সেই অ্যাডজেক্টিভটা গায়ে থাকবে। এটা হচ্ছে একটা ট্রিক, শর্টকাট প্রসেস, কিন্তু নিয়মটা একটু বড়, সেটা তোমরা আগের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমরা আলোচনা করেছি, সুন্দরভাবে নিয়মটা দেখে নেবে। এবার চলো নেক্সট 29 কি বলছে দেখো। 29 কি বলছে, 29 কি বলছে আমরা দেখবো। 29 কি বলছে একটু দেখে নেবো, চলো। 29 বলছে হোপিং যখন কোনো ভার্বের আইএনজি দিয়ে বাক্য শুরু হয়, সিং বা রাইটিং, রাইটিং, এগুলোর এই সমস্ত ভার্বের আইএনজি দিয়ে যখন কোনো বাক্য শুরু হয়, তার মিনিংটা কেমন হয়, দেখে লিখে, হোপিং আশা করে। তাহলে এটাকে আমরা বলি, এই অংশটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যুক্ত করা বলি, সিম্পল প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দুটো বাক্যকে যুক্ত করা আমরা বলি, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে হোপিং নট টু বি ডিস্টার্বড, যে আমি ডিস্টার্বড হব না, বিরক্ত হব না, এটা আশা করে আই স্যাট ডাউন, আমি বসেছিলাম, ভার্বের সেকেন্ড ফর্ম, আই স্যাট ডাউন, আমি বসেছিলাম, ইন মাই ইজি চেয়ার, আমার যে চেয়ারটা ইজি চেয়ার ছিল সেই চেয়ারে আমি বসেছিলাম, টু রিড, পড়তে, দ্য বুক, বইটা আমি কি হয়েছিল, আমি পুরস্কার হিসাবে, দেখো সব কটাই প্রাইজ, পুরস্কার হিসাবে জিতেছিলাম। এইবার এখানে বিষয়টা হচ্ছে, অতীতে যখন দুটো কাজ হয়, তোমরা জানো নিয়মটা, সেটা কি বলেছিলাম, অতীতে দুটো কাজ হলে, অতীতে যদি দুটো কাজ হয়, যেটা তুলনামূলক আগে হবে সেখানে হবে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা পরে হবে সেটা সিম্পল V2। তাহলে আশা করে যে আমি ডিস্টার্বড হব না, এটা আশা করে একটা কাজ হচ্ছে আমি বসেছিলাম আমার ইজি চেয়ারে পড়তে বইটা, তাই তো। তাহলে একটা আমি বসেছিলাম, আর একটা কি করেছিলাম, যে বইটা আমি জিতেছিলাম সেই বইটা পড়তে। তাহলে মেন ভার্ব হচ্ছে একটা বসা আর একটা হচ্ছে জেতা। তাহলে আগে জিতেছিলাম, তারপরে আমি পড়তে বসবো, তাই তো। তাহলে জেতা কাজটা আগে হয়েছিল, ওখানে হবে হচ্ছে হ্যাড ওন। তাহলে যে বইটা আমি জিতেছিলাম, অনেক আগে জিতেছিলাম, তারপরে আমি সেই বইটা নিয়ে বসেছিলাম পড়ার জন্য, তাহলে হ্যাড ওন হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে ভালো করে দেখে নাও, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে হোপিং নট টু বি ডিস্টার্বড, আই স্যাট ডাউন ইন মাই ইজি চেয়ার টু রিড দ্য বুক আই হ্যাড ওন, হ্যাড টু হবে না, হ্যাভ হবে না, শুধু ওন হবে না, হ্যাড ওন, এ ইজ দ্য কারেক্ট আনসার। আই হ্যাড ওয়ান অ্যাজ এ প্রাইজ, ঠিক আছে। প্রাইজ হিসাবে যে বইটা আমি জিতেছিলাম সেই বইটা নিয়ে আমি বসেছিলাম পড়বো বলে, ওকে। এবার চলো নেক্সট, আজকে লাস্ট এক্সাম্পল। বলেছিলাম যে 30টা প্রবলেম নিয়ে আলোচনা করবো, তো আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো। বলছে যে মোর দ্যান ওয়ান পার্সন, এই মোর দ্যান ওয়ান এটা একটা ফ্রেজ, এর
মিনিং প্লুরাল, কিন্তু এই ওয়ার্ডটাকে আমরা অ্যাজ এ ইউনিট ধরবো, অ্যাজ এ ইউনিট। এটা কিন্তু সিঙ্গুলার, এটা হচ্ছে অলওয়েজ মোর দ্যান ওয়ান, সিঙ্গুলার, SINGULAR, ঠিক আছে। এর 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 মিনিংটা আভ্যন্তরীণ অর্থ কিন্তু প্লুরাল, কিন্তু এটা গ্রামাটিক্যালি এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো ফ্রেজটাকে, ঠিক আছে, অ্যাজ এ ইউনিট ধরবো। মোর দ্যান ওয়ান এই ওয়ার্ড, এই ফ্রেজটা সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। মোর দ্যান ওয়ান পার্সন হিসাব মতো আমাদের মনে হচ্ছে কিন্তু প্লুরাল, অবশ্যই সেন্সটা প্লুরাল, অর্থ প্লুরাল, কিন্তু এটা মানে তোমার ইনার যে আর কি, এটাকে কি বলবো, মানে গ্রামাটিক্যালি গ্রামারটা বা ফ্রেজটা অ্যাজ এ সিঙ্গুলার হিসেবে আমরা ধরবো, ঠিক আছে। তাহলে মোর দ্যান ওয়ান পার্সন, তাহলে ইজ হবে না আর হবে, ওয়াজ হবে না, সরি ওয়্যার হবে না ওয়াজ হবে। তাহলে যদি প্রেজেন্টে হয় তাহলে এখানে ইজ হবে, আর পাস্টে হলে এখানে ওয়াজ হবে, যেহেতু সিঙ্গুলার। তাহলে মোর দ্যান ওয়ান পার্সন, মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ স্কিল্ড হবে, না হলে ইজ স্কিল্ড হবে। দেখো এখানে কি আছে, ইজ স্কিল্ড দিলে হবে প্রতিদিন হয়, প্রতিদিন না, নির্দিষ্ট একদিন হয়েছিল, হত্যা হয়েছিল, ঠিক আছে। তাহলে ওয়াজ স্কিল্ড, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো হ্যাভ রয়েছে, হ্যাভ হবে না, আর হবে না, ওয়্যার হবে না, যেহেতু সিঙ্গুলার। তাহলে মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ স্কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট বা ইন অ্যাক্সিডেন্ট, একের বেশি মানুষ মারা গেছিল অ্যাক্সিডেন্টে। এইবার এখানে আমি বললাম কি, তাহলে ইজ দিলেও হতো। এবার ইজ দিলে মিনিংটা কি হয়, ইজ স্কিল্ড দিলে কি হবে, প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ, মানে প্রতিদিন মারা যায়, একটা দুর্ঘটনায় প্রতিদিন একের বেশি মানুষ মারা যায়, যেটা ইললজিক্যাল মিনিংয়ের দিক থেকে, ঠিক আছে। নির্দিষ্ট একটা দিন মারা গেছিল, সেই জন্য আমরা সিম্পল পাস্টের প্যাসিভ করেছি, মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ কিল্ড ইন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। যেমন ধরো এটা একটু বুঝিয়ে দিই, মনে করো আই ইট রাইস। দেখো যে কাজটা আমরা প্রতিদিন করি সেই বাক্যটাকে আমরা V1 বা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি। আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই, মানে প্রতিদিন খাই, এটার বাংলা মিনিং আমি খাই, প্রতিদিন খাই, ঠিক আছে। এটাকে প্যাসিভ করলে কি হবে, রাইস ইজ ইটেন, EATEN, ঠিক আছে, মানে কি ভাতকে খাওয়া হয়। আর তাহলে যদি এখানে আমি দিই যে মোর দ্যান ওয়ান পার্সন ইজ স্কিল্ড, মোর দ্যান ওয়ান পার্সন ইজ স্কিল্ড, তার মানে কি একের বেশি মানুষ প্রতিদিন মারা যায়, ঠিক আছে, যেটার মিনিংটা ইললজিক্যাল, সেই কারণে স্কিল্ড নেবো না, ওয়াজ স্কিল্ড নেবো, আর স্কিল্ড তো অপশানে নেই। ওকে, তাহলে ক্লাসটা এই পর্যন্তই, এবং বারবার বলবো প্রতিদিনের মতো যে ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবে, এবং কোনো কোয়ারিজ থাকলে, কোনো সাজেশনস থাকলে আমাকে বলতে পারো, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।